সো আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি অর্গানিক কেমিস্ট্রি অবজেক্টিভ পার্টগুলা। অর্থাৎ আজকে থেকে তোমাদের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক এক এক করে সেই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে অবজেক্টিভগুলো আছে সেই অধ্যায়গুলো সম্পর্কে আলোচনা করা হবে। অর্থাৎ সেই অধ্যায়ের অবজেক্টিভগুলো সম্পর্কে আলোচনা করা হবে। প্রত্যেকটা অবজেক্টিভগুলো আমরা একটু নিখুঁতভাবে বোঝার চেষ্টা করব। প্রত্যেকটা অংশ যে একটা অবজেক্টিভ থেকে অনেক কিছু শেখা যায়। আমরা যেটা মনে করি যে একটা অবজেক্টিভ জাস্ট খালি যদি উত্তরটা সঠিক মিলিয়ে পড়ে যদি ফেলি তাহলেই মনে হয় আমাদের পার হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু তেমনটা না। একটা অবজেক্টিভের 4টা অপশন যে থাকে, এই 4টা অপশনকে নিয়েই তোমাকে ভাবতে হবে। অ্যাকচুয়ালি অবজেক্টিভের বেসিকটা সব থেকে ভালো করতে হলে তোমাকে বইটা সম্পর্কে অনেক ভালো একটা ধারণা রাখতে হবে। না হলে তুমি কখনোই তুমি অবজেক্টিভ অংশে ভালো করতে পারবে না। তো মূলত আমি যে কাজটা এখন করব সেটা হলো অবজেক্টিভ যে ইম্পর্টেন্ট বেশিরভাগ সময় যে ইম্পর্টেন্ট টাইপের অবজেক্টিভগুলো এজ ইউজুয়াল পরীক্ষার মধ্যে আসে সেই অবজেক্টিভগুলো সম্পর্কে মূলত আমি এখন আলোচনা তোমাদের করা শুরু করব। বিভিন্ন অবজেক্টিভ আমি লিখবো, সেই অবজেক্টিভগুলোর অপশনগুলো সম্পর্কে আমরা অ্যানালাইসিস করবো এবং একই সাথে সেখান থেকে আমরা কিছু কিছু ক খ কোশ্চেনগুলো আমরা একটু জানার চেষ্টা করব। তোমরা হয়তো বা জানো যে ক খ কোশ্চেনগুলো তোমাদের এর আগে আমি ঠিক ওভাবে গুছিয়ে পড়াই নাই। সো মূলত এখন আমি তোমাদের মূলত বলতে পারো তোমাদের অবজেক্টিভের যে বেসিকগুলো সেই বেসিকগুলো সম্পর্কে আমি এখন বিস্তারিত আলোচনা করব এবং আমরা অনেক কিছু জানার চেষ্টা করব, ঠিক আছে? তবে কিছু কিছু অবজেক্টিভ আছে যেগুলো ফিক্সড অবজেক্টিভ আছে, কিছু কিছু যেমন নির্দিষ্ট কোনো এক্সপেরিমেন্টাল কোনো ঘটনা অথবা কোনো একটা নির্দিষ্ট ডেট অথবা কোনো একটা নির্দিষ্ট কম্পাউন্ড এরকম কোনো নির্দিষ্ট ভ্যালু, এরকম অনেক অবজেক্টিভ তুমি হয়তো পাবা যেগুলো তুমি বইয়ের মধ্যে পাবা। আমি আসলে ঠিক ওই সোজা অবজেক্টিভগুলো সম্পর্কে তোমাদের আলোচনা করবো না। যে অবজেক্টিভগুলো একটু ক্রিটিক্যাল থাকে, যে অবজেক্টিভগুলো একটু চিন্তা ভাবনা করে বের করতে হয়, অথবা যে অবজেক্টিভগুলোর মধ্যে স্টুডেন্টরা মোস্ট অফ দ্য টাইম কনফিউজড হয়ে যায় যে এই অবজেক্টিভগুলোকে আসলে সলভ করা হয় কিভাবে। বুঝতে পারছেন কি বলতেছি? অর্থাৎ আমি তোমাদের মূলত একটু ডিফিকাল্ট টাইপের যে অবজেক্টিভগুলো আছে সেই ডিফিকাল্ট অবজেক্টিভগুলো সম্পর্কে আমি মূলত আলোচনা করব। তাহলেই তোমরা অনেক ভালো কিছু জানতে পারবে। একদম সিম্পল যে অবজেক্টিভগুলো আছে, একদম যেগুলো এক কথায় উত্তর, তোমরা তো জানোই যে অবজেক্টিভের মধ্যেও কিন্তু প্রায় 4 ক্যাটাগরি অবজেক্টিভ এখানে আছে। জ্ঞানমূলক, প্রয়োগমূলক, অনুধাবনমূলক, তারপরে তোমার উচ্চতর দক্ষতামূলক, এগুলা কিছু মানে 4 ক্যাটাগরি অবজেক্টিভ এখানে আছে। সো মূলত মেনলি আমি হয়তোবা ওই প্রয়োগমূলক, অনুধাবনমূলক এবং উচ্চতর দক্ষতামূলক অবজেক্টিভ যেগুলো আছে সেগুলো সম্পর্কে আমি আলোচনা করব। এখন একটা বিষয় কি যে অবজেক্টিভ সম্পর্কে আমি যতই আলোচনা করি না কেন তোমাকে কিন্তু সব অবজেক্টিভ সম্পর্কে একটা ভালো ধারণা রাখার জন্য তোমাকে বইটা পড়তে হবে। সো তোমাদের প্রথম কাজটা থাকবে, আমি অবজেক্টিভটা যখন পড়াবো আমার প্রত্যেকটা অবজেক্টিভ তুমি একটু মনোযোগ দিয়ে দেখবা এবং অবজেক্টিভগুলোকে একটু ভালো করে মাথায় গেঁথে রাখার চেষ্টা করবে। কারণ আমি এক একটা অবজেক্টিভের সাথে বা এক একটা কোশ্চেনের সাথে বা এক একটা অপশনের সাথে তোমাকে আমি প্রচুর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব, যে অবজেক্টিভগুলো একটু ক্রিটিক্যাল টাইপের হয়। আর যেগুলো খুব সিম্পল অবজেক্টিভ হয় সেগুলো আমি সেভাবে বলেই দিব। আর এরপর পরেই তোমরা যে কাজটা করবা সেটা হলো আমি যে অধ্যায়ের উপর ভিত্তি করে অবজেক্টিভগুলো সঙ্গে আলোচনা করব তোমরা তখনই ওই অধ্যায়টা বই থেকে পড়ে ফেলবা। আমি আবারও বলতেছি, বইটা কিন্তু এখানে অবজেক্টিভের ক্ষেত্রে, অবজেক্টিভ পার্টটার ক্ষেত্রে বইটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। বইয়ের কোনো অল্টারনেটিভ নাই। বুঝতে পারছো? তো আমি তাহলে এক এক করে অবজেক্টিভগুলো সম্পর্কে আলোচনা করা শুরু করি। আশা করি তোমরা খুব ভালো মতো বুঝতে পারবে যে আমি আসলে কি বলতে চাচ্ছি এবং এর ক্ষেত্রে তোমাদের স্কিলটা অনেক ভালো, অনেক দ্রুত পরিমাণ তুমি ডেভেলপ করে ফেলতে পারবা, ঠিক আছে? কারণ অনেক সময় আছে যে বইয়ের থেকে যে অবজেক্টিভগুলো তুমি বা যে লাইনগুলো তুমি পড়ছো সেই লাইনগুলো অনেক সময় ঠিক মতো বোঝা যায় না। ব্যাপারটা এরকম না যে তোমাকে আমি বইয়ের প্রত্যেকটা লাইন এখন পড়ে পড়ে শোনাবো, ঠিক আছে? আমি তোমাকে ঠিক ওই অবজেক্টিভগুলোকে বা ওই কোশ্চেনগুলোকে একটু অ্যানালাইসিস করব, যেই কোশ্চেনগুলো একটু ডিফিকাল্ট টাইপের বা যে কোশ্চেনগুলোর মধ্যে তোমাকে একটু জানতে হবে, একটু ব্যাখ্যা বেশি পেতে হবে, এরকম টাইপের কোশ্চেনগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। সো মোটামুটি আমার সামনে এখন 6 থেকে 7টা বই, টেস্ট পেপার, তারপরে কি বলে এটাকে আরো অনেক কিছুই আছে, অনেক কিছু ভরে রাখছি আমি আমার সামনে। 7টা মতো বই, গাইড, সাজেশন, টেস্ট পেপার, তারপরে প্রি টেস্ট পেপার, তারপরে তোমার বিভিন্ন ইম্পর্ট্যান্ট যে সাজেশনগুলো আছে সেইগুলা অনেক কিছু আমার সামনে আছে। আমি সব কিছু থেকেই একটু একটু করে যে অবজেক্টিভগুলো আমি একটু ক্রিটিক্যাল পাবো, যে অবজেক্টিভগুলো আমি যখন দেখবো যে অবজেক্টিভগুলো আমার স্টুডেন্টগুলো জানা খুব দরকার, সেই অবজেক্টিভগুলো সম্পর্কে আমি একটু আলোচনা করবো। সো আমরা মূলত আজকে যেটা শুরু করবো, আমরা মূলত আজকে কেমিস্ট্রির অর্গানিক কেমিস্ট্রি যে পার্টটা আছে, তোমরা হয়তো সবাই জানো যে এই পার্টটা থেকে কিন্তু অবজেক্টিভটা কিন্তু সব থেকে বেশি আসে। একটু ডিফিকাল্ট তো এই টপিকটা, এই জন্য এই টপিকটা থেকে একটু ডিফিকাল্ট অবজেক্টিভগুলো বেশিরভাগ সময় স্যাররা দিয়ে থাকে।
সো আমি মূলত এই বিষয়ে আলোচনা করব এবং আশা করি তোমরা যদি আমার ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখতে পারো এবং সেটাকে যদি বোঝার চেষ্টা করো তাহলে অবশ্যই তুমি খুব সুন্দরভাবে বুঝতে পারবে। তবে এখানে একটা কথা শুরুতেই আমি বলে নিতে যাচ্ছি অর্গানিক কেমিস্ট্রির ব্যাপারটাতে। অর্গানিক কেমিস্ট্রি সম্পর্কে যাদের বেসিক ধারণাটা নাই তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা না। বুঝতে পারছো কথা কি বলছি? তুমি আগে এটা চিন্তা করে দেখো তোমার অর্গানিক কেমিস্ট্রি সম্পর্কে বেসিক আইডিয়াগুলা, বিভিন্ন কম্পাউন্ডস জানা সম্পর্কে, বিভিন্ন কম্পাউন্ডসের ফাংশনাল গ্রুপ কিংবা এর আইসোমেরিজম কিংবা এর রিঅ্যাকশন সিস্টেম, এগুলো সম্পর্কে তুমি যদি না জেনে থাকো, টোটালি তুমি যদি অর্গানিক কেমিস্ট্রি তুমি যদি কি বলে এটাকে, তুমি যদি এটা সম্পর্কে কোনো আইডিয়াই তোমার না থাকে, তাহলে তুমি কিন্তু আজকের ভিডিওগুলো ঠিক সেইভাবে তুমি বুঝতে পারবা না। বুঝতে পারছো? সো আমি অনেক কথাই বললাম, যেহেতু আমি মূলত অবজেক্টিভ পার্টের ফার্স্ট ভিডিও শুরু করছি আজকে থেকে। আমি এভাবে করে এক এক করে প্রত্যেকটা বইয়ের অবজেক্টিভ পার্ট মূলত শুরু করব। সবাই তোমাদের একটু মনোযোগ দেখতে হবে যে আমি কোন কোন অবজেক্টগুলো সম্পর্কে তোমাদের কি কি ব্যাখ্যাগুলো দিচ্ছি। সো আমি প্রথম থেকে একটু একটা আলোচনা করা শুরু করব। তো একটা অবজেক্ট আমি দেখতে পাচ্ছি এখানে প্রোপিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইডের রিঅ্যাকশন করছে। সেখানে হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে একটি যৌগ। আমি একটা রিঅ্যাকশনটা দেখাচ্ছি, তারপর তোমাকে চারটা অপশন দেখাচ্ছি, তারপরে তোমাকে মূলত আমি বিক্রিয়াটা দেখাবো। ঠিক আছে? CH3 CH ডাবল বন্ড CH2, এই যৌগটার নাম কি? প্রোপিন বা প্রোপিলিন। ওকে, এটার সাথে ধরো তুমি HBr বিক্রিয়া করতেছো, একটা অবজেক্টিভ তারা দিছে এখানে। এই অবজেক্টিভ এখানে রিঅ্যাকশনটা কি হবে তারা জিজ্ঞেস করছে তোমার কাছে। অপশনটার অ্যানসার, সঠিক অ্যানসারটা কি হবে জিজ্ঞেস করছে। আমি চারটা অপশন লিখতেছি, A B C D। ধরো ফার্স্ট অপশনটার মধ্যে অপশনটা দেওয়া আছে CH3 CH2 CH CH3 CH Br CH3 CH3 CH2 CHO CH3 CH2 CH2 বন্ড Br। আর এখানে অবজেক্টিভটার মধ্যে প্রভাবক হিসাবে H2O2 দেওয়া ছিল। ঠিক আছে? সো এটা আমাদের একটা কোশ্চেন, আমি নাম্বারিং করছি। এক নাম্বার কোশ্চেন এটা আমাদের। আমরা অনেক কিছু জানবো। একটা অবজেক্টিভ পড়া মানে শুধু তার উত্তরটা পড়া না, একটা অবজেক্টিভের আগে পিছে যা কিছু আছে তার সম্পর্কে আমরা জানবো। ওকে, তো আমি দেখতে পাচ্ছি একটা অ্যালকিন, এর সাথে একটা হাইড্রোজেন হ্যালাইড বিক্রিয়া করছে। আমরা কিন্তু জানি যে অ্যালকিনের সাথে হাইড্রোজেন হ্যালাইডের বিক্রিয়ার ফলে যে কম্পাউন্ডস উৎপন্ন হয় তাকে কিন্তু আমরা কি বলি? অ্যালকাইল হ্যালাইড। কি বলে থাকি? অ্যালকাইল হ্যালাইড, যার ফাংশনাল গ্রুপটা হলো R বন্ড X, যা তোমরা খুব ভালো করেই জানো। R বলতে অ্যালকাইল, X বলতে হ্যালোজেনকে বোঝায়। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমাদের মোট কথা আমরা তো তাহলে প্রথমেই যেটা বুঝতে পারলাম যে A নাম্বার বা C নাম্বার অপশনটা কারেক্ট নয়। ওকে, A নাম্বার অথবা C নাম্বার অপশনটা দুইটাই কারেক্ট নয়, কারণ এই যৌগটা কোনটা? CH3 CH2 CH, এটা কোনটা? একটা CH কার ফাংশনাল গ্রুপ। এটাকে যদি আমি প্যারালাইসিস করি, R বন্ড C ডাবল বন্ড H, এটা কার ফাংশনাল গ্রুপকে প্রকাশ করে? কার্বক্সিলিক অ্যাসিডের, যেটাকে আমরা অর্গানিক অ্যাসিড বলে থাকি, বা এটাকে কেউ বলে ফ্যাটি অ্যাসিড বলে থাকে, কেউ এটাকে উইক অ্যাসিড বলে থাকে, এই গ্রুপটাকে এটা ফলো করছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এটা যেহেতু একটা কার্বক্সিলিক অ্যাসিড আর উৎপন্ন যৌগটা উৎপন্ন হওয়ার কথা অ্যালকাইল হ্যালাইড, সেই ক্ষেত্রে অবশ্যই এটা অ্যালকাইল হ্যালাইড নয়। সো A নাম্বার অপশন ইজ নট কারেক্ট। ওকে, এবার আমি আসি C নাম্বার অপশনটাকে নিয়ে। C নাম্বার অপশনটা দেখেই বুঝতে পারছো এখানে জাস্ট একটা অক্সিজেনের একটা ঘাটতি আছে, তার মানে এর ফাংশনাল গ্রুপটা R বন্ড CHO, তার মানে একটা অ্যালডিহাইড মূলককে প্রতিনিধিত্ব করছে। তার মানে বুঝতেই পারছো এটা অ্যালডিহাইড হওয়ার কারণে আমরা মূলত আসলে এটাকে কারেক্ট অ্যান্সার বলতে পারছি না। তার এবারে কথা হচ্ছে কনফিউশন যেটা শুরু হয়, প্রত্যেকটা স্টুডেন্টের একটা কনফিউশন কাজ করে, কারণ অপশনগুলা মজার ব্যাপার কি, অবজেক্টিভের অপশনগুলো এমনভাবে দেওয়া থাকে যে মনে হয় সবগুলাই কারেক্ট। যারা একটু ট্যালেন্টেড বা যাদের একটু আইডিয়া আছে ওই অবজেক্টিভ সম্পর্কে, তারা ঠিকই মোটামুটি বুঝতে পারে অবজেক্টিভ কারেক্ট কোনটা। কিন্তু তাদের মধ্যেও একটা সমস্যা সব থেকে বেশি হলে বসে যেটা হয়, যে দুইটা অপশনের মধ্যে শেষে গিয়ে একটা মারামারি পর্যায়ে চলে আসে, এইটা না ওইটা, এইটা না ওইটা, ওইটা না এইটা। এই একটা কনফিউশনের কারণে বেশিরভাগ স্টুডেন্ট একটা ভুল হয়ে যায়। ঠিক আছে, যেগুলো একটু ক্রিটিক্যাল টাইপের অবজেক্টিভ। আমি তোমাদের আবারও বলতেছি, আমি তোমাদের এক কথায় অবজেক্টিভ যেগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করবো না। একটু ডিফিকাল্ট টাইপের, একটু ক্রিটিক্যাল টাইপের, পরীক্ষায় আসতে পারে এরকম, বা কিছু তোমাকে অ্যাডভান্স অবজেক্টিভ আমি পড়াবো প্রয়োজনের জন্য। আচ্ছা, তাহলে আমি এখান থেকে যেটা বুঝতে পারলাম যে এখানে A এবং C যৌগটা কারেক্ট নয়। ওকে, ঠিক আছে, তাহলে B এবং C যৌগটা, B এবং D যৌগটা কারেক্ট হওয়ার পসিবিলিটি আছে। কেন? B যৌগটার মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে, আমি যদি এটাকে নাম্বারিং করি, নাম্বারিং নোমেনক্লেচার তোমরা সিস্টেমটা হয়তো জানো কিনা, 1 2
3 এটাকে নাম্বারিং করা হয়। তোমরা যখন ইন্টারমিডিয়েট উঠবা তখন তোমরা অর্গানিক কেমিস্ট্রি পড়ানোর সময় অর্গানিক কেমিস্ট্রি বিভিন্ন কম্পাউন্ডসের নাম্বারিং করাটা শেখানো হবে। আচ্ছা আমি দেখাবো না সেভাবে। তো এখানে দেখতে পাচ্ছি 2 নম্বর পজিশনে অ্যালকাইল হ্যালাইড আছে, সেটা কোনটা ব্রোমিন আছে। আর এখানে যদি নাম্বারিং করি 1 2 3। আচ্ছা নাম্বারিং সম্পর্কে অনেক ব্যাখ্যা দেওয়া যায়, কিন্তু আমি তোমাকে এখন অত গভীরে যাব না। আমি তোমাকে একটা সিম্পল কথা বলে দিই যে কার্যকরী মূলকটা যেদিকে থাকবে তুমি ওই দিক থেকে নাম্বারিংটা স্টার্ট করবে। ওকে, কার্যকরী মূলকটা অর্থাৎ ফাংশনাল গ্রুপটা যেখানে থাকবে তুমি সেই দিক থেকে নাম্বারিংটা স্টার্টিং করবা। সো তুমি দেখতে পাচ্ছ এখানে অ্যালকাইল হ্যালাইড হ্যালোজেনটা আমাদের এখানে ফাংশনাল গ্রুপকে প্রতিনিধিত্ব করছে, এজন্য আমি ওই পাশ থেকে নাম্বারিংটা শুরু করলাম। এই পাশ থেকে করবা না ওই পাশ থেকে করবা। তো যাই হোক আর কি, এখানে তাহলে আমি দেখতে পাচ্ছি 2 নম্বর পজিশনে ব্রোমিন আর এখানে 1 নম্বর পজিশনে ব্রোমিন। এই যৌগটাকে আমি যদি নামকরণ করি তাহলে আমি এটাকে বলবো 2 ব্রোমো, 3টা 1 2 3 আর সিঙ্গেল বন্ড, তাহলে কি হবে প্রোপেন 2 ব্রোমো প্রোপেন। তাহলে দুইটাই তো তাহলে অ্যালকাইল হ্যালাইড, কিন্তু অ্যানসারটা অ্যাকচুয়ালি কারেক্ট কোনটা? এইটার জন্য আমাদেরকে দেখতে হবে আমাদের এখানে ক্যাটালাইজড হিসাবে অর্থাৎ প্রভাবক হিসাবে কোনটা ব্যবহার করা হয়েছে, তাকে আমাকে প্রাধান্য করতে হবে। ঠিক আছে, যেহেতু আমি দেখতে পাচ্ছি এখানে যে প্রভাবকটা আছে H2O2, এটাকে বলা হাইড্রোজেন পার অক্সাইড। হাইড্রোজেন পার অক্সাইড অনেক প্রকারের অক্সাইড আছে, তোমাদের হয়তো সেগুলো তোমরা হাই লেভেলে জানতে পারবা। যেমন একটা আছে পার অক্সাইড, একটা আছে সুপার অক্সাইড, আর ডাইঅক্সাইড তো তোমরা এখন জানোই। আমি সিম্পল কিছু দেখাই, যেমন পটাশিয়াম অক্সাইড, আর এটা হলো পটাশিয়াম সুপার অক্সাইড, আর এটা হলো পটাশিয়াম পার অক্সাইড। ঠিক আছে, অনেক প্রকারের অক্সাইড আছে, আরো অনেক অক্সাইড আছে, অম্লীয় অক্সাইড, কারকীয় অক্সাইড, আরো অনেক প্রকারের আছে। এগুলো সম্পর্কে হাই লেভেলে জানাবো না, সমস্যা নাই। তো এখানে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে এই যে আমি দেখতে পাচ্ছি আমাদের প্রভাবক হিসেবে এখানে হাইড্রোজেন পার অক্সাইড আছে। খেয়াল রাখবে একটা বিষয়, সবসময় খুব ভালো করে খেয়াল রাখবা যে যদি অ্যালকিন, একথা সত্যি যে অ্যালকিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইড এর রিঅ্যাকশনের ফলে সেখান থেকে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হয়, সেখানে কোনো ডাউট নাই। ঠিক আছে, কিন্তু যদি প্রভাবক হিসাবে হাইড্রোজেন পার অক্সাইড উৎপন্ন হয়, হাইড্রোজেন পার অক্সাইড থেকে থাকে, সেক্ষেত্রে সব সময় এই 1 ব্রোমো প্রোপেন বা 1 ব্রোমো যেটা থাকবে অ্যালকেন, সেটা উৎপন্ন হবে। কথাটা খেয়াল রাখবা। তবে এটা কখনো অ্যাকচুয়ালি হবে না, উৎপন্ন হবে না। তবে যদি এখানে হাইড্রোজেন পার অক্সাইড না থেকে অন্য কোনো কিছু থাকতো, তাহলে সেক্ষেত্রে এই 2 ব্রোমো প্রোপেন উৎপন্ন হতো। কথাটা কি বুঝতে পারছো? আমি আসলে জাস্ট এই একটা রিঅ্যাকশন সম্পর্কে একটা না 3 থেকে 4 ঘন্টা ব্যাখ্যা দিতে পারবো। আমার মনে হয় তাতেও হয়তো বা ব্যাখ্যাটা দেওয়া প্রপারলি শেষ হবে না, জাস্ট এই একটা রিঅ্যাকশন সম্পর্কে। অনেক পিছনে কারণ আছে, আমি তোমাদের এখন আসলে বলে বোঝাতে পারতেছি, তোমরা এখন 9 লেভেলে, তো এই জন্য এখন এত গভীর ব্যাখ্যা আমি এখন দিতে পারছি না। এখানে তোমরা হাই লেভেলে গেলেই জানতে পারবে মার্কনিকভ রুল, অ্যান্টি মার্কনিকভ রুল, যেটাকে বিজ্ঞানে ফার্স্ট টাইম খারাস প্রিন্সিপাল যেটাকে বলা হয়, তিনি মূলত এটা দিছিল। ঠিক আছে, ওখানে ওই রুলগুলোকে ফলো করার মাধ্যমে অনেক বেশি ব্যাখ্যা দেওয়া যায় যে কেন এখানে তুমি অনেক বুঝতে পারবা হাই লেভেলে গেলে ব্রোমিনটা এখানে কেন ঢুকলো, ব্রোমিনটা ওখানে কেন ঢুকলো, প্রভাবক কি ভূমিকা পালন করতেছে। আমরা কি করি, আমরা প্রভাবকগুলো প্রয়োগ করি এবং সেখান থেকে বিক্রিয়া হয়ে যায়, কিন্তু আসলেই প্রভাবকগুলা কিভাবে বিক্রিয়া অংশগ্রহণ করে, যেটাকে বলা হয় রিঅ্যাকশন মেকানিজম, অর্থাৎ বিক্রিয়ার কৌশল, যখন তোমাদের শেখানো হবে তখন তোমরা বুঝতে পারবা। সো তোমরা এটা খেয়াল রাখতে পারো যে যদি এই রিঅ্যাকশনটা এরকম, এটা একটা এক্সেপশনাল রিঅ্যাকশন তুমি আপাতত জন্য বলতে পারো, সেক্ষেত্রে আমাদের মেইন যে প্রোডাক্ট উৎপন্ন হবে সেটা হলো ডিজোগোটা, অর্থাৎ 1 ব্রোমো প্রোপেন। তবে আমি আবারও বলতেছি, যদি এখানে ধরো এখানে কোনো প্রভাবক নাই, ঠিক আছে, সেক্ষেত্রে আমি কিন্তু তখন এই বিযোগটাকে কিন্তু প্রিফার করতাম। বুঝতে পারছো কথা কি বলছি? আর যদি প্রভাবক হাইড্রোজেন পার অক্সাইড থাকে তাহলে এটা করবা। তবে অ্যাজ ইউজুয়ালি এই রিঅ্যাকশনটা এভাবে প্যাচ না দিয়ে তোমাদের লেভেলে একটু সোজা হবে আসে। সেটা কেমন আমি একটু দেখাই। এখানে তারা 3 কার্বন বিশিষ্ট অ্যালকিনটা ইউজ না করে তারা 2 কার্বন বিশিষ্ট এখানে অ্যালকিনটা ইউজ করে। বুঝতে পারছো? এবং তখন আর কোনো কনফিউশন থাকে না। আমি একটু দেখাচ্ছি, এই একটা, অর্থাৎ তারা সেখানে প্রোপিলিন ইউজের পরিবর্তে ইথিলিন ইউজ করে। তোমাদের লেভেল সাপেক্ষে যদি আমি এই বিষয়ে আলোচনা করতে চাই, সেক্ষেত্রে এখানে প্রভাবক তুমি যাই দাও না কেন বা নাও দাও না কেন, তখন সেখান থেকে তুমি এই যে মেন যে উৎপন্ন যৌগটা পাবা সেটা হলো CH3 CH2 বন্ড Br, যেটাকে বলা হয় ইথাইল ব্রোমাইড। ওকে, আচ্ছা, মোটামুটি আমরা একটা অবজেক্টিভ সম্পর্কে জানতে পারলাম। তবে আমি আবারও বলছি যে এই অবজেক্টিভগুলো সম্পর্কে প্রচুর 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 ব্যাখ্যা আছে, তোমার কল্পনার বাইরে। সব ব্যাখ্যা দিতে গেলে, শুধু একটা অবজেক্টিভ পড়াইতে গেলে আমার 3 ঘন্টা লেগে যাবে, তা সম্ভব না। এই জন্য যতটুকু সম্ভব আমি চেষ্টা করবো তোমাদের অনেক বেশি কিছু জানানোর জন্য, যেন ফ্যাক্টগুলো তোমাদের খুব ভালোভাবে মাথায় থাকে। আচ্ছা, আমি এরপর আরো কিছু রিঅ্যাকশন একটু দেখার চেষ্টা করব। একটা অবজেক্টিভ কোর্সে অবজেক্টিভ একটু ভাবতে হবে আমাদেরকে। মৃদু সূর্যালোকে মিথেনের সাথে ক্লোরিনের
বিক্রিয়ায় চেতনানাশক দ্রব্য কোন ধাপে উৎপন্ন হয়? আমরা কিন্তু জানি যে মিথেনের হ্যালোজিনেশন প্রসেসে, যেটাকে আমরা বলি ক্লোরিনেশন প্রসেস, যেটাকে আমরা ক্লোরিনের উপস্থিতি বিক্রিয়াটাকে মূলত বোঝাই, তো ওই ক্লোরিনের রিয়াকশনটার মধ্যে বিক্রিয়াটা কিন্তু 4 ধাপে সম্পন্ন হয়। তোমাদের খেয়াল আছে কি না? তোমাদের আমি কিন্তু অর্গানিক কেমিস্ট্রি শিটের মধ্যে এটা দিয়েছিলাম যে এই রিয়াকশনটা 4 ধাপে সম্পন্ন হয়। আমি একটু মনে করে দিচ্ছি তোমাদের, তাহলে তোমাদের মনে পড়ে যাবে। ফার্স্টে মিথেন CH4 এর সাথে ক্লোরিন বিক্রিয়া করব মৃদু সূর্যলোকে, সো H নিউ ইউজ করলাম আমি, সেখান থেকে পাবো CH3Cl প্লাস HCl উৎপন্ন হয়। এটা আসলে আমরা লিখি না ওভাবে, CH3Cl প্লাস Cl2, সেখান থেকে পুনরায় যখন বিক্রিয়া করব সেখান থেকে আমরা উৎপন্ন করতে পারবো ডাইক্লোরোমিথেন। এন্ড ফাইনালি ডাইক্লোরোমিথেনের সাথে যখন আমরা পুনরায় ক্লোরিন বিক্রিয়া করব তখন সেখান থেকে আমরা পাবো CHCl3 ট্রাইক্লোরোমিথেন। যেহেতু 4 ধাপে হবে, আমি তোমাকে 4টা ধাপই দেখাচ্ছি। এগুলো একটু ভালো করে পড়তে পারলে তোমাদের মোটামুটি অনেক কিছু আবার মাথায় চলে আসবে যেগুলো তোমাদের পড়ানো হয়েছিল। সো আমি দেখতে পাচ্ছি এখানে রিঅ্যাকশনটা 4টা ধাপে সম্পন্ন হচ্ছে, ঠিক আছে? আমাদের একটু ভাবতে হবে তারা কোশ্চেনটা কি করছে। কোশ্চেনটা করছে যে মৃদু সূর্যলোকে মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় চেতনানাশক দ্রব্য। দেখছো কোশ্চেনটার মধ্যে প্যাচটা কোথায়? এই অবজেক্টটা তুমি বইয়ের মধ্যে পাবা, কিন্তু ডাইরেক্টলি বইয়ের মধ্যে এইভাবে লাইনটা লেখা নাই। মানে রিঅ্যাকশন লেখা আছে এবং প্রত্যেকটা যৌগ উৎপন্ন যৌগের হয়তোবা নাম লেখা আছে, আমি জানি না বইয়ের মধ্যে কি লেখা আছে, হয়তোবা প্রত্যেকটা যৌগের ব্যবহারটা লেখা আছে, তখন হয়তোবা সেখানে কোন যৌগের ব্যবহার চেতনানাশক সেটা লেখা আছে। বাট কোশ্চেনটা ঠিক এইভাবে নাই তোমাদের বইয়ের মধ্যে যে মিথেনের সাথে, অর্থাৎ মৃদু সূর্যলোকে মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় চেতনানাশক দ্রব্য কোন ধাপে উৎপন্ন হয়। এই মানে সোজা একটা কথা কি যে অবজেক্টিভের একটু ডিফিকাল্ট বা ক্রিটিক্যাল অবজেক্টিভ যেগুলো থাকে সেগুলো একটু পেঁচিয়ে থাকে, একটু ঘুরিয়ে একটা কথা বলে। যে লাইনটা বই আছে ওই লাইনটাই, বইয়ের বাইরের কোশ্চেন না, এটা বইয়ের ভিতরেরই কোশ্চেন, কিন্তু এই লাইনটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলা হইতেছে, এই আর কি ব্যাপারটা। ওকে, তো আমি এখানে দেখলাম 4টা ধাপ হচ্ছে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এন্ড স্টেপ 4। ওকে, তো প্রথম ধাপের মধ্যে মিথেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করার পরে সেখান থেকে ক্লোরোমিথেন, বা যেটাকে আমরা বলতে পারি তোমার মিথাইল ক্লোরাইড, এরপরে মিথাইল ক্লোরাইডের সাথে ক্লোরিন বিক্রিয়া করার পরে সেখানে উৎপন্ন করে ডাইক্লোরোমিথেন, এরপর ডাইক্লোরোমিথেনের সাথে পুনরায় ক্লোরিন সংযোজন করে সেখানে উৎপন্ন হয় লগা বিক্রিয়া করার পরে সেখানে উৎপন্ন হয় লগা ট্রাইক্লোরোমিথেন। এই ট্রাইক্লোরোমিথেনের আরেকটা নাম কি মনে আছে তোমাদের? ক্লোরোফর্ম। কি নাম এটার? ক্লোরোফর্ম। আর ক্লোরোফর্ম কোথায় ব্যবহার করা হয়? চেতনানাশক করতে ব্যবহার করা হয়। ওই যে তোমরা শুনছো না অজ্ঞান করার ক্ষেত্রে ক্লোরোফর্ম ব্যবহার করা হয়, এটাই হলো সেই ক্লোরোফর্ম, CCl3, বা যেটাকে আরেক নামে ডাকা হয় ট্রাইক্লোরোমিথেন। তোমাদের এটা লেখা আছে, ইভেন এই রিঅ্যাকশনটা তোমাদের শীটে আমি দিয়েছিলাম, বইও লেখা ছিল। আচ্ছা, ট্রাইক্লোরোমিথেনের সাথে পুনরায় যখন ক্লোরিন বিক্রিয়া করা হয় তখন সেটা উৎপন্ন করে কার্বন টেট্রাক্লোরাইড অথবা টেট্রাক্লোরোমিথেন। ওকে, তো তোমরা হয়তো এর ইউজগুলো সম্পর্কে জানোই যে এটা মূলত আসলে বিভিন্ন রকমের অ্যালকোহল শিল্পে ব্যবহার করা হয়। এটা মূলত তোমার রং শিল্পে ব্যবহার করা হয়, কালার ইন্ডাস্ট্রিতে। এটা চেতনানাশক অজ্ঞান করার বা যে সকল চিত্রনাশক রূপে যে সকল কাজগুলো করা হয় সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আর এটা মূলত ব্যবহার করা হয়ে থাকে তোমার ড্রাই ওয়াশ করার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে? সো এই তো অবজেক্টিভগুলো। এরপর লেখা আছে সাবানের সংকেত। এগুলো তোমরা জানো, এগুলো আসলে আমার ওভাবে আলোচনা করে তেমন লাভ হবে না। এই যে এক কথা টাইপের কিছু অবজেক্টিভ আছে, যেমন ইনসুলিন নামক পলিমারে কতটি অ্যামাইনো অ্যাসিড থাকে, অলমোস্ট অ্যান্সার 22টা হবে। তোমরা এই অবজেক্টিভগুলো, এগুলো এক কথায় প্রকাশ অবজেক্টিভ, এগুলো আমি তোমাদের আলোচনা করবো না। আমি মেইন যে যৌগগুলো সেগুলো আলোচনা করবো। আচ্ছা, কোশ্চেন করা হয়েছে এখানে কোনটি অজৈব যৌগ। এই কোশ্চেনটাতে অনেকেই কনফিউজড হয়ে যায় যে অজৈব যৌগের কথা বলা হয়েছে। তোমাদের কিন্তু আমি অর্গানিক কেমিস্ট্রি শুরু করার সময় একদম প্রথমেই কিন্তু বলছিলাম যে, এবং একটা শীটের প্রথম শীটের মধ্যে এটা ছিল, ডিফারেন্স বিটুইন অর্গানিক কেমিস্ট্রি অ্যান্ড ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্থাৎ জৈব এবং অজৈব রসায়নের মধ্যে কিছু ডিফারেন্স আমি দেখাইছিলাম। অলমোস্ট সেখানে 10টার মধ্যে ডিফারেন্স দেখানো ছিল। সো ওই ডিফারেন্সগুলো পড়লে তোমার, আমার যেটা মনে হয় যে আমার থেকেও একটা ভালো আইডিয়া চলে আসবে যে অর্গানিক কম্পাউন্ড কারা এবং ইনঅর্গানিক কম্পাউন্ড কারা। ওকে, আমি এখানে এই কোশ্চেনটাকে নিয়ে আমি একটু গবেষণা করব যে এখানে এই 4টা অপশনের মধ্যে এখানে কোন অপশনটা ইনঅর্গানিক কম্পাউন্ড হিসেবে কারেক্ট হবে, যেহেতু অজৈব যৌগের কথা বলা হচ্ছে। ফার্স্ট অপশনে লেখা আছে পানি, কেরোসিন, মোম, প্রাকৃতিক গ্যাস। কনফিউজ হওয়ার কোনো কিছু নাই, এখানে প্রাকৃতিক গ্যাস হবে না। কেন হবে না?
কারণ প্রাকৃতিক গ্যাসে কোনটা ব্যবহার করা হয় মিথেন, তবে এখানে বিশেষ করে সিলিন্ডারে কিন্তু তোমার প্রোপেন বা বিউটেন ইউজ করা হয়। আচ্ছা আমি ওদিকে যাচ্ছি না, আমি একদম মিথেনের কথাই বলতেছি। বা সিলিন্ডার ব্যবহার করার কথা যদি আমি বলিও প্রোপেন বা বিউটেন, তাও তো তারা সেই কার্বন এবং হাইড্রোজেন দ্বারাই তৈরি, তাই না? আচ্ছা বাদ দাও তাহলে। এরপর দেখতে পাচ্ছি মোম। তোমরা কিন্তু জানো যে মোম কিন্তু একটা হাইড্রোকার্বন। এছাড়া লেখা আছে এখানে কেরোসিন। কেরোসিনও কিন্তু এক প্রকার হাইড্রোকার্বন। এখানে ওই যে তোমার বিভিন্ন রকমের কেরোসিন তো হয়তো দেখছো, প্র্যাকটিক্যালি কেরোসিন দেখছো। আর তাছাড়া কিন্তু এখানে কিন্তু কিছু নাম্বার থাকে, কার্বনের কিছু সংখ্যক থাকে, কার্বনের একটা নাম্বারিং থেকে এত পর্যন্ত কেরোসিনে থাকে, পেট্রোলে থাকে, তারপরে গ্যাসোলিনে থাকে, বিভিন্ন শুনছো এগুলো তোমরা হয়তো যে পড়ানোর সময়। তো তাহলে যেহেতু কেরোসিনের মধ্যে কার্বন হাইড্রোজেন বিদ্যমান, মোমের মধ্যেও কার্বন হাইড্রোজেন বিদ্যমান, প্রাকৃতিক গ্যাস মিথেন এর মধ্যেও কার্বন হাইড্রোজেন বিদ্যমান, আর অজৈব যৌগের মধ্যে আরেকটা অপশন যেটা বেঁচে আছে সেটা হলো ওয়াটার, H2O। এই H2O এটা কিন্তু একটা অজৈব যৌগ, কারণ এখানে কিন্তু কার্বনের অস্তিত্ব নাই। তোমরা হয়তো শুনছো যে কার্বন ঘটিত জৈব সমূহকে জৈব রসায়ন বলা হয়ে থাকে, ঠিক আছে? অর্গানিক কেমিস্ট্রি ইজ দ্য কেমিস্ট্রি অফ কার্বন কম্পাউন্ডস, ঠিক আছে? কার্বন নিয়ে গঠিত যে রসায়নটা সেটাই জৈব রসায়ন, যদিও এখানে অনেক কাহিনী আছে, ঠিক আছে? তো আমরা তাহলে এখান থেকে কনফার্ম হলাম যেখানে প্রাণীটা কিন্তু কারেক্ট অ্যান্সার হবে, যেহেতু অজৈব যৌগের কথা বলা হচ্ছে। এরকম অনেক কিছু তোমাকে আলোচনা করতে হবে তোমাকে, তাহলে তুমি অনেক ভালো একটা ধারণা আসবে। এখানে তোমার আমি আরো কিছু অবজেক্টিভ দেখাবো। এরপরে আর কোনটা দেখানো যায়? এই যেমন এই অবজেক্টগুলো তোমাদের জন্য খুবই সোজা। অ্যালকেনের সাধারণ সংকেত কি, এগুলো তোমাদের জন্য খুবই সোজা, এগুলো তোমরা ভালো করে পারবা। নিচের কোন অণুতে দ্বিবন্ধন আছে? কোশ্চেনটা দেখো খেয়াল করে, আমি 4টা অপশন লিখবো, তারপর তোমরা আমাকে চিন্তা করে বলবা যে এখানে কোন অপশনটা তোমার মতে কারেক্ট। তুমি প্রয়োজন বোধে ভিডিওর কমেন্ট করে দেখাইতে পারো, আমি ভিডিওর প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিব কার কোন অপশনটা বা কার কোন অ্যান্সারটা কারেক্ট হবে। এখানে কোশ্চেনটা করা হয়েছে নিচের কোন অণুতে দ্বিবন্ধন আছে, মানে ডাবল বন্ড আছে। 4টা অপশনকে নিয়ে আমি আলোচনা করি, এভাবে অনেক কিছু জানতে পারবা। আমি আবারও বলতেছি, অবজেক্টিভ পড়া মানে এই না যে শুধুমাত্র কারেক্ট অ্যান্সারটাকে আমরা পড়ে রাখবো, যেগুলো অ্যান্সার কারেক্ট না আমাকে সেগুলোও পড়তে হবে যে এই অপশনগুলো কারেক্ট নয় কেন, ঠিক আছে? কারণ ওই অপশনগুলো নিয়েও তো অন্য কোনো অবজেক্টিভ আসতে পারে, তাই না? এই জন্য তোমাকে অনেক বেশি আইডিয়া রাখতে হবে। দেখতে পাচ্ছি এখানে ফ্লোরিন, নাইট্রোজেন, C2F6, C2F4। ধরো এখানে F না দিয়ে আমি হাইড্রোজেন ইউজ করি, H6। 4টা অপশন দেখতে পাচ্ছ। কোশ্চেনটা করছে কি যে কোনটির অণুতে ডাবল বন্ড রয়েছে। ওকে, তাহলে এখানে আমাকে যে কাজটা করতে হবে, ফার্স্ট অফ অল আমাকে প্রত্যেকটার বন্ড ফরমেশন করতে হবে, আমাকে দেখতে হবে যে তাদের বন্ধনটা কেমন ভাবে একে অপরের সাথে যুক্ত আছে, ঠিক আছে? এখন যদি আমি অপশন এ কে নিয়ে ট্রাই করি, তাহলে দেখতে পারবো ফ্লোরিনকে, এটা কিন্তু ফ্লোরিন সিঙ্গেল বন্ড ফ্লোরিন তৈরি করবে। কারণ তোমাকে তো খুব ভালো করে জানো যে ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 9। ইলেকট্রন নিয়ে যদি করো 2 7, লাস্টে আউটারমোস্ট কক্ষপথে, শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 7টা। সো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। আবার এই ফ্লোরিনের ঠিক তাই 1 2 3 4 5 6 7। তো এখানে দেখো এই যে একটা করে ইলেকট্রন যেটা বিজোড় ছিল, সেই দুটো ইলেকট্রন পরস্পরের সাথে যুক্ত হবে, যেটাকে আমরা হাই লেভেলে বলবো ওভারল্যাপিং করবে, এর ফলে তাদের মধ্যে একটা বন্ড তৈরি হবে। আচ্ছা যাই হোক আর কি, এখানে আমি দেখতে পাচ্ছি ফ্লোরিন বন্ড ফ্লোরিন, যে একটা সিঙ্গেল বন্ড। সো প্রশ্নই আসে না এটা কারেক্ট অ্যান্সার হওয়ার। আমি একটু নাইট্রোজেনকে অ্যানালাইসিস করি। নাইট্রোজেন N2, নাইট্রোজেন লাস্ট ইলেকট্রন কয়টা চিন্তা করে দেখো, নাইট্রোজেন লাস্টে কয়টা? 5টা। সো 1 2 3 4 5 একসাথে লিখি, এই তো। আমি আরেকটা নাইট্রোজেন অ্যাড করবো এর সাথে, 1 2 3 4 5। এই দেখো একটা বন্ড, একটা বন্ড, একটা বন্ড, তাহলে এখানে বন্ড কয়টা হয়ে গেল? 3টা হয়ে গেছে। এভাবে তোমাকে বুঝে বুঝে করে করে দেখতে হবে। অবজেক্টিভ এত ব্যস্ত হয়ে জায়গায় লাভ নাই যে 25টা আসছে আমি 25টা আমি 5 মিনিটের আগে আমি বের হয়ে চলে আসবো, এরকমটা না। ভাবো, আস্তে আস্তে ভাবতে ভাবতে তোমার অনেক জানাশোনা বাড়বে এবং তখন তুমি দ্রুত পারবা। তো এখানে আমি দেখতে পাচ্ছি ফ্লোরিনের সিঙ্গেল বন্ড, এখানে নাইট্রোজেনের ট্রিপল বন্ড, সো হুইচ ইজ নট কারেক্ট। সো এরপর আমি দেখতে পারি যে C2H6, যেটাকে আমরা বলবো ইথেন যৌগটা, এটাকে যদি আমি বন্ড ফরমেশন করি, তোমরা তো এগুলো খুব ভালো করেই জানো, তোমাদের এগুলো অনেক শেখানো হয়েছে, আশা করি তোমরা এই বিষয়গুলোতে এক্সপার্ট আছো, এগুলো কিভাবে করে করতে হয়। তো দেখতে পাচ্ছি এখানে আমি বন্ড ফরমেশন করলাম, 2টা কার্বন 6টা হাইড্রোজেন, প্রত্যেকটা সিঙ্গেল বন্ড, কার্বনে 4টা বন্ড, হাইড্রোজেনে একটা করে বন্ড।
ওকে, তো তাহলে এখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে, আর তাছাড়া কোথাও কিন্তু ডাবল বন্ড নাই। C2A4 এইটাকে আমরা একটু দেখবো। এই যৌগটার নাম হলো ট্যাফলন, এই যৌগটার নাম হলো ট্যাফলন, ঠিক আছে। সো এই যৌগটাকে যদি বন্ড ফর্মেশন আমরা যদি করি, কার্বন 2টা, ফ্লোরিন কয়টা, 4টা, আর প্রত্যেকটা ফ্লোরিনে কিন্তু সিঙ্গেল বন্ড থাকে। সো দেখি আমরা কেমনটা পাবো। দেখো হয়েছে আমার বন্ড ফর্মেশন কি হয়েছে? আমার বন্ড ফর্মেশন তো হয় নাই, কারণ কার্বনের কিন্তু 3টা করে বন্ড হয়েছে, বাট কার্বনে হতে হবে 4টা বন্ড। এখানে একটা বন্ড দিয়ে দিলাম। এইবার দেখো দেখি আমার সব ঠিক আছে না? এখানে কার্বনের 4টা বন্ড, এখানে কার্বনের 4টা বন্ড, সব সিঙ্গেল বন্ড, একদম পারফেক্ট। সো এবার তোমরা আমাকে বলো যে এই 4টা অপশনের মধ্যে কোন যৌগটার মধ্যে, কোন যৌগের মধ্যে সিঙ্গেল বন্ড ডাবল বন্ড বিদ্যমান? অবশ্যই অপশন ডি কারেক্ট। ও মজার ব্যাপার, আমি যতগুলো অবজেক্টিভ করলাম সবগুলোই দেখি অপশন ডি বলতেছি। আচ্ছা, এবার অপশনটাকে আমি চেঞ্জ করব, মানে যেটা কারেক্ট অপশন সেটা আমি চেঞ্জ করবো। কারণ আমি যেটা কারেক্ট জানি সেটা আমি সবসময় লাস্টে রাখতেছি, এরপর থেকে রাখবো না, না হলে তোমরা বুঝে ফেলতেছ। কোশ্চেন করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে ফরমালিন এর মূল উপাদানে কার্যকরী মূলক। কোশ্চেনে বোঝার চেষ্টা করো, ফরমালিনের মূল উপাদান, তার মানে তোমাকে প্রথমে ভাবতে হবে ফরমালিনটা কি, তারপরে না হয় ভাবতে হবে ফরমালিনের মূল উপাদানে তাকে বন্ড ফর্মেশন করলেই বা তার ফাংশনাল গ্রুপটাকে একটু আলোচনা করলেই আমরা বুঝতে পারবো। একটু আলোচনা করা যাক, দেখি ফরমালিনটা আসলে কি হতে পারে। তো ফরমালিন বলা হয়ে থাকে H বন্ড CHO, এই যৌগটাকে কি বলা হয়? ফর্মালডিহাইড। তোমরা হয়তো এটা নাম শুনছো, আমি তোমাদের পড়াইছিলাম। ফর্মালডিহাইড বলা হয়ে থাকে 40% ফর্মালডিহাইডের জলীয় দ্রবণকে ফরমালিন বলা হয়ে থাকে। 40% ফর্মালডিহাইডের জলীয় দ্রবণকে ফরমালিন বলা হয়ে থাকে। তো H বন্ড CHO, এই যে যৌগটা দেখতে পাচ্ছ, এই যে যৌগটা আছে, এই CHO বলতে আসলে কি বোঝায়? এটা একটা ফাংশনাল গ্রুপ, অবশ্যই একটা ফাংশনাল গ্রুপ, এবং সেটা কার? আমি যদি এটাকে প্রকাশ করতে যেতাম, এটাকে লিখবো R বন্ড CHO, বুঝতে পারছো? R বন্ড কি? CHO। তাহলে এইখানে তাহলে তোমার কাছে 4টা অপশন এখানে তারা দিয়ে দিছে, একটা অপশন আমি তোমাদের সবগুলো অপশন লিখে দিই, তোমরা এটা বুঝতেই পারছো অবশ্য অপশন কোনটা কারেক্ট। এই 4টা অপশন দিয়ে দিছে, এখন তোমার কাছে কি মনে হয় কোন অপশনটা কারেক্ট? হ্যাঁ, যেহেতু আমি ফরমালিনটা কি তা জানতে পারছি, সেহেতু ফর্মালডিহাইড মানে ফর্মালডিহাইডকে জানতে পারছি যা ফরমালিন থেকে আসছে, তো আমরা তাহলে বলবো অপশন বিটা আমাদের কারেক্ট। বুঝতে পারছো? এখানে অপশন বিটা কারেক্ট। তো হয়ে গেল। আমি আরো কিছু অবজেক্টিভ এখানে দেখাবো, অনেকগুলো অবজেক্টিভ আছে, তোমার আলোচনা করতে হবে, অনেক কিছু পড়াইতে হবে, তাহলে অনেক ভালো আইডিয়া আসবে। যত বেশি পড়বা তত ভালো স্কিল তোমার ডেভেলপ হবে। একটা রিঅ্যাকশন দেখতে পাচ্ছি, এখানে রিঅ্যাকশনটার মধ্যে আমাদের জিজ্ঞাসা করা হয়েছে এক্স যৌগটা কি। আমি রিঅ্যাকশনটা লিখতেছি, তারপর আমরা চিন্তা করব। তোমাদের যে রিঅ্যাকশনগুলো করানো হয়েছে সেই রিঅ্যাকশনগুলো দেখবা এই পাশে ওপাশে বিভিন্ন জায়গায় একটা কম্পাউন্ডসকে হাইড করে দিয়ে বলবে এই কম্পাউন্ডসটা না, ওই কম্পাউন্ডসটা না, এভাবেই তোমাদের অবজেক্টিভগুলো বানানো হবে, ঠিক আছে? আমি রিঅ্যাকশনটাকে লিখি। সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড এর উপস্থিতিতে উৎপন্ন করছে C3H8 সোডিয়াম কার্বনেট। এই তো না, আদার্স কিছু আছে না? আর কিছু নাই। আচ্ছা, এই একটা আমাদের অবজেক্টিভ আসছে যে এখানে এক্স যৌগটা কি, ঠিক আছে? এই যৌগটা কি জিজ্ঞাসা করা হয়েছে। এখন এখানে কথা হচ্ছে এক্স যৌগটা যে আসলে কি তা তুমি বুঝবা কিভাবে? তখন তোমাকে ভাবতে হবে যে এই যে যৌগটা দেখতে পাচ্ছ আমাদের, এটা তো আমাদের মেইন উৎপাদ যৌগ, তাই না? এই যৌগটার নাম কি? প্রোপেন। যেহেতু কার্বন 3টা, হাইড্রোজেন 8টা, কার্বন যায়, হাইড্রোজেন তার ডাবলের থেকে 2 বেশি। তো প্রোপেন যৌগটার মধ্যে এর সাথে আমাদের আর এক্সট্রা উৎপন্ন হচ্ছে সোডিয়াম কার্বনেট, অ্যান্ড ফাইনালি আমি এখানে দেখতে পাচ্ছি যে এক্স প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড। একটু মেমোরাইজ করে চিন্তা করে দেখো, একটু চিন্তা করে দেখার চেষ্টা করো যে তুমি যে বিষয়টা এর আগে উপরে আসছিলে, যে এই রিঅ্যাকশনটা তোমাদের জন্য খুব পরিচিত। আমরা এই রিঅ্যাকশনটা দেখে বুঝতে পারছি এটা কিন্তু একটা অ্যালকেন প্রিপারেশনের রিঅ্যাকশন, যে কারণ এখান থেকে লাস্ট উৎপাদ হিসাবে যেহেতু প্রোপেন উৎপন্ন হয়েছে, আর প্রোপেন একটা অ্যালকেন, তার মানে অ্যালকেন প্রস্তুতি। অ্যালকেন প্রিপেয়ার করার জন্য তোমাদের কিন্তু আমি বেশ কয়েকটা বিক্রিয়া দেখাইছিলাম, তার মধ্যে এই একটা বিক্রিয়া সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে এমন একটা যৌগ যার ফলে সেখান থেকে অ্যালকেন উৎপন্ন হয়। চিন্তা করে দেখো দেখি সেই যৌগটা কি। সেই যৌগটা অবশ্যই কার্বক্সিলিক অ্যাসিডের
থেকেই আসছে, মানে তারই বংশের আশপাশের কেউ। এর ব্যাপারটা এরকম, আমি তোমাকে বলি, রিয়াকশনটা লিখলে বুঝতে পারবা। CH3 CH2 CH2 বন্ড CAA, এটা আমাদের মেইনলি এক্স যৌগ, যেটাকে আমরা বলতে পারবো সোডিয়াম বিউটানাইট। ঠিক আছে, এর সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়াটা করে তখন কি ঘটে, তখন এই সিম্পলি জাস্ট খালি আমরা এই হাইড্রোজেনটাকে এখানে অ্যাড করে দিই, আর এই আদার্স অংশটা থাকে সোডিয়াম অক্সাইড কেনে সম্পূর্ণরূপে সেপারেটেড হয়ে যায়। তাহলে সেখান থেকে হাইড্রোজেন যখন একটা অ্যাড হবে তখন এখানে পাবো CH3 CH2 CH2। এই রিঅ্যাকশনগুলো সম্পর্কে প্রচুর প্রচুর ডিটেলস ব্যাখ্যা দেওয়া যায়, এগুলো যখন মেকানিজম করানো যায়, কিন্তু এক একটা রিঅ্যাকশনের মেকানিজম করে ব্যাখ্যা করতে গেলে তোমরা 9-10 লেভেলে থাকে স্টুডেন্টের মাথায় এক একটা বাজ পড়তে পারে। এই ভয়ে আসলে তোমাদেরকে আমি একটু সিম্পলি দেখানোর চেষ্টা করতেছি যে এইভাবে ওভাবে রিঅ্যাকশনগুলো হয়ে যায়, কিন্তু আমি আবারও বলতেছি প্রত্যেকটা রিঅ্যাকশন সম্পর্কে প্রচুর প্রচুর কাহিনী আছে ভেতরে। খালি এদিক ওদিক করলেই বিক্রিয়া হয়ে যায় তা না, তোমরা জানবা, তোমরা আস্তে আস্তে সবই জানবা। আর আদার্স হিসেবে আমি সোডিয়াম 2টা কার্বনেট উৎপন্ন করবো এক্সট্রা ভাবে, এক্সট্রা প্রোডাক্ট সোডিয়াম কার্বনেট ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে। ওকে, তাহলে আমি যেটা বুঝতে পারলাম এখানে তাকায় দেখো আমার এইটাই কিন্তু আসলে এইটা C3H6 প্রোপান। তাহলে আমি যেটা বুঝতে পারলাম যে এটা আসলে কিন্তু সোডিয়াম বিউটানয়েড, 1 2 3 4 চারটা কার্বন। তো তাহলে তুমি এখন চিন্তা করে দেখো এই সুপারটা কি সোডিয়াম বিউটানয়েড। আসলে তোমাকে কিছু কমন যে রিঅ্যাকশনগুলো আছে, সব তো অবজেক্টিভ আসবে না, কিছু কমন যে মেথড প্রিপারেশন আছে বা কিছু ইম্পর্টেন্ট যে রিঅ্যাকশনগুলো আছে কোনো একটা ইম্পর্টেন্ট কম্পাউন্ড তৈরি করার জন্য, সেই রিঅ্যাকশনগুলোকে কিন্তু তোমাদের ভালো করে মাথায় গেঁথে রাখতে হবে, না হলে কিন্তু অবজেক্টিভে কিন্তু কুল কিনারা পাওয়া যাবে না। ঠিক আছে, এই জন্য অর্গানিক কেমিস্ট্রির রিঅ্যাকশনগুলো কিন্তু খুবই সিরিয়াস, খুব সিরিয়াস রিঅ্যাকশন। ইনঅর্গানিক কেমিস্ট্রি রিঅ্যাকশনগুলো অ্যাজ ইউজুয়াল ভাবে একটা খুব সহজেই বোঝা যায়, কিন্তু অর্গানিক কেমিস্ট্রি রিঅ্যাকশন মেকানিজমটা অনেক বেশি ডিফিকাল্ট হইতে তোমাকে সলভ করতে হবে। আচ্ছা, আমি আরো কিছু জানবো। এই অবজেক্টটা মনে হয় তোমরা জানো, এখানে তেমন ক্রিটিক্যাল কোনো কিছু নাই, একটু দেখাই দিই। এটা কি এটা দেখে কি বুঝতে পারছো? আর বন্ড ওইস একটা অ্যালকোহল, যদি আমি এটাকে কম্পাউন্ড আকারে লিখি ধরো আমি এভাবে করে লিখলাম CH3 CH2 বন্ড ওইস, এর নাম কি ইথানল বা ইথাল অ্যালকোহল। যেমন অক্সিজেন দেওয়া আছে এখানে, অবশ্য পটাশিয়াম পারম্যাঙ্গানেট সালফিউরিক অ্যাসিড আছে, আমি এগুলো লিখছি নেক্সট ভাবে। আর এখানে লেখা আছে X, সেম এগেইন যেমন অক্সিজেন, এখানে লেখা আছে Y। ওকে, তোমাকে জিজ্ঞাসা করা হলো Y যোগটা কি, কি বলবে অ্যান্সারটা? এই বিক্রিয়ার সাপেক্ষে Y যোগটা কি? ধরো অনেকগুলো অপশন তোমাকে দেওয়া আছে, ঠিক আছে? তো তোমরা হয়তো বা জানো এটা, যে এই রিঅ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, এটা সবাই রিঅ্যাকশনটা বেশি ইউজ করে। এটা হলো তোমার অক্সিডেশন, অর্থাৎ অ্যালকোহলের জারণ বিক্রিয়ার ফলে এটা উৎপন্ন হয়। অ্যালকোহলকে জারিত করার ফলে সেখান থেকে প্রথমে অ্যালডিহাইড উৎপন্ন হয়, তাকে পুনরায় জারিত করার ফলে সেখান থেকে কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড উৎপন্ন হয়। তার মানে প্রথমে আমরা এইখান থেকে যখন এখানে আসবো তখন আমরা উৎপন্ন করতে পারবো CH3CH2, যেটাকে আমরা বলতে থাকি ইথানল বা অ্যাসিটালডিহাইড যাকে বলা হয় আরেকটা নামে। আর পরবর্তীকালে এইখান থেকে যখন Y যাবে তখন সেখানে উৎপন্ন করবে CH3CAA। এই যোগটাকে আমরা বলবো ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড, উইক অ্যাসিড, অনেকগুলো নাম আছে এটা, ফ্যাটি অ্যাসিড। ওকে, সো এগুলা তোমাদের কমন বিক্রিয়া আছে। আমি প্রথমে একটু সোজা দিয়ে শুরু করছি, তারপর আস্তে আস্তে আমি কঠিন বিক্রিয়াতে যাব। একটা অপশন দেখতে পাচ্ছি, কোনটি সম্পৃক্ত অ্যালিসাইক্লিক কম্পাউন্ড, অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন, কোনটি সম্পৃক্ত? সম্পৃক্ত এবং অসম্পৃক্ততা সম্পর্কে তোমাদের কিন্তু বেশ খানিকটা ধারণা দেওয়া হয়েছিল, আমি যেটাকে বলছিলাম স্যাচুরেটেড হাইড্রোকার্বন অ্যান্ড আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন সম্পর্কে। ওকে, তোমাদের হয়তো খেয়াল আছে, আমি তাহলে এখন সেই বিষয়টাকে নিয়ে একটু আলোচনা করব।
আচ্ছা, এই চারটা অপশন আমাদের কাছে দেওয়া আছে, ঠিক আছে। এখন এখান থেকে কোশ্চেন করা হয়েছে যে এই চারটা অপশনের মধ্যে কোনটা অসম্পৃক্ত, কোনটা সম্পৃক্ত, অ্যান্সারটা কি আসবে এবং ওইটা কেন ওইটা সম্পৃক্ত সেটা সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমি যে দেখতে পাচ্ছি, আমরা সম্পৃক্ত এবং অসম্পৃক্ত সম্পর্কে আগে মূল তথ্যটাকে একটু জেনে আসি। তো এটা বলা হয়েছিল যে সকল যৌগের মধ্যে কোনো সিঙ্গেল বন্ড বিদ্যমান থাকবে প্রত্যেকটা বন্ডে, অর্থাৎ সম্পূর্ণ যৌগটার মধ্যে প্রত্যেকটা মলিকুলের সাথে একটা মলিকুলের সিঙ্গেল বন্ড বিদ্যমান থাকবে, সেটাকে আমরা বলবো সম্পৃক্ত যৌগ, ঠিক আছে। তো এখানে প্রথম কথাই হলো আমি দেখতে পাচ্ছি তাহলে এই যৌগটা কিন্তু সম্পৃক্ত হওয়ার প্রশ্নই আসে না, কারণ আলটিমেটলি এখানে ডাবল বন্ড এখানে আছে প্লাস এখানে আছে, আর বি যৌগটা আমাদের ঠিক তাই, একটা পজিশনে অলরেডি ডাবল বন্ড কিন্তু বিদ্যমান। সি যৌগটাকের মধ্যে কোথাও ডাবল বন্ড নাই, সবগুলো সিঙ্গেল বন্ড। এখন তাহলে তো ভাই ডি যৌগটার মধ্যেও কোথাও ডাবল বন্ড নাই, এই যে কনফিউশন শুরু হয়ে গেল যে সি কারেক্ট না ডি কারেক্ট, তাই না। এই যৌগের মধ্যে আছে, আচ্ছা বুঝলাম এটা একটা অসম্পৃক্ত, ওকে এটা বাদ। বি যৌগ অসম্পৃক্ত, এটাও বাদ। সি যৌগ সিঙ্গেল বন্ড সম্পৃক্ত, ডি যৌগটা তো সম্পৃক্ত। এখন এটাই সমস্যা যে আসলে তুমি যেটা মনে করছো সেটা না। তার মানে ডি যৌগটা কি তা একটু জানার চেষ্টা করি। এই যৌগটা তোমরা সংকেতটা সম্পর্কে সবাই আশা করি জানো, এটা লাগে ন্যাপথলিনের সংকেত। ন্যাপথলিনের সিস্টেমটা কেমন আমি একটু দেখাই। এর C10H8 এটা তার সংকেত। যদি এটাকে আমি প্রপারলি বন্ড ফর্মেশন করি সেক্ষেত্রে আমি দেখতে পারবো এরকম, সো দেখো এখানে কার্বন কয়টা 10টা, হাইড্রোজেন কয়টা 8টা। এই যে ভেতরে যে রিংগুলো দেওয়া হয় এই রিংগুলো সম্পর্কে তোমাদেরকে আমি বলছিলাম, রেজোন্যান্স ইফেক্টের ফলে এই ডাবল বন্ডগুলো কিন্তু অনবরত রোটেশন করতে থাকে, অনবরত ঘুরতে থাকে। এই জন্য আসলে ভেতরে কিন্তু এই গোল দাগগুলো দেওয়া হয়, অর্থাৎ আসলে বন্ডগুলো ঠিক এত গোল না, গোলটাই এরকম হয়। বন্ডগুলোতে এই পাশে বিদ্যমান থাকে, এই জন্য উপরে ঘুরতে থাকে। ডাবল বন্ডগুলো অনবরত, যেটাকে আমরা বলি ডিলোকালাইজেশন, এই সম্পর্কে জানবা তোমার, সমস্যা নাই। তো এই হলো বেনজিনের অরিজিনাল শেপ, একটু গোল করে দিতে হয়। অনেকে এই গোল দাগ দেখে মনে করে এটা মনে হয় ডাবল বন্ড মনে হয় নাই, এই জন্য মূলত আসলে তোমাদের একটু এই সংকেতটা দিয়ে তার স্ট্রাকচারটাকে একটু করে দেখাইলাম যে আসলে কিন্তু এখানে ডাবল বন্ড বিদ্যমান। তার মানে তুমি কিন্তু ন্যাপথলিনটাকে কিন্তু একটা অসম্পৃক্ত বলতে বাধ্য, তাহলে এটা কখনোই সম্পৃক্ত নয়। তাহলে অপশনের কারেক্ট অ্যান্সারটা কোনটা আসলে সি নাম্বারটা। এভাবে তোমাকে বুঝতে হবে, অনেক ভালো আইডিয়া রাখতে হবে, তাহলেই পারবা। কোশ্চেন করা হয়েছে অ্যারোমেটিক যৌগ কোনটি, ঠিক আছে। আমি তোমাদের একটা যৌগ অ্যারোমেটিক হওয়ার জন্য যে কন্ডিশনগুলো মেনে চলতে হয় সেই সম্পর্কে কিন্তু সম্পূর্ণ অ্যারোমেটিক কম্পাউন্ডস নামে একটা শিটে দিছি আলাদাভাবে। সেই শিটের সম্পর্কে জানতে পারলে আমি এখন যে ব্যাখ্যাটা দিব তার থেকেও বেশি জানতে পারবা অ্যারোমেটিক কম্পাউন্ড সম্পর্কে। তা তোমাদের আমি বলছিলাম, জাস্ট এখন তোমাদের একটু টাচ দিয়ে দিচ্ছি বিষয়টা। তো আমাদের অপশনটা কোথায়, অবজেক্টিভ কোথায়, অবজেক্টিভ তো হারিয়ে ফেলছি আমি, হ্যাঁ পেয়ে গেছি। সেখানে অ্যারোমেটিক যৌগের লিস্টের মধ্যে এখানে কয়টা অপশন আছে, 4টা অপশন। এর মধ্যে আছে ফেনল, আমি স্ট্রাকচার সহকারে একদম দেখাচ্ছি। এটা ফেনল, এটা কিন্তু আরেকটা নাম ডাকা হয় কার্বলিক অ্যাসিড, ওকে। পেন্টেন অপশন তাদের মধ্যে আছে C5H12 C and D। সি এর মধ্যে আমাদের আছে সাইক্লোহেক্সেন এন্ড সাইক্লোপ্রোপেন। সাইক্লোহেক্সেনটা ঠিক এরকম, যেটা আমি ওই অপশনটার মধ্যে দিয়েছিলাম, আর সাইক্লোপ্রোপেনটা ট্রায়াঙ্গেল শেপ এরকম, ওকে। এখন আমাদের কোশ্চেনটা হলো কোনটা অ্যারোমেটিক যৌগ, ব্যাপারটা কি বুঝতে পারছো? ফার্স্ট অফ অল এখানে কথা হচ্ছে যে একটা যৌগ অ্যারোমেটিক হওয়ার জন্য কিছু শর্তকে মেনে চলতে হয়। এ কম্পাউন্ড মাস্ট বি সাইক্লিক, একটা যৌগ অবশ্যই সাইক্লিক হতে হবে। সো সেই অনুসারে কিন্তু আমরা বলতেই পারি যে এই যৌগটা, সি যৌগটা, ডি যৌগটা সাইক্লিক কম্পাউন্ড। যদি এটা নন সাইক্লিক, এটা আসলে সাইক্লিক স্ট্রাকচারে এখানে দেওয়া নাই, এই জন্য আমি এটাকে নন সাইক্লিক বলবো, ঠিক আছে। তাহলে প্রথমেই বি নাম্বার অপশনটা বাদ পড়ছে এখানে। সেকেন্ড যে শর্তটা সেটা হলো ওই যৌগটার মধ্যে অবশ্যই পরপর দ্বিবন্ধন থাকতে হবে। তাহলে এখানে পরপর দ্বিবন্ধন
ওই যুক্তি মানতে গেলে এখানে কিন্তু আমাদের বি তো আগে থেকে বাদ হয়ে গেছে, ডি যোগটা কিন্তু হবে না, ইভেন সি যোগটা কিন্তু এখানে হবে না, কারণ এখানে তো ডাবল বন্ড নাই, সব সিঙ্গেল বন্ড। সো আমরা বুঝতেই পারছি এখানে সি যোগ এবং ডি যোগটা বাদ। তাহলে তো ভাই বি বাদ হয়েছে, সি হয়েছে, ডি হয়েছে, তো এ হবেই। হ্যাঁ, এভাবেও তুমি অবজেক্টিভগুলোকে বুঝে ফেলতে পারো, এটা একটা অবজেক্টিভ একটু দ্রুত বোঝার জন্য একটা সিস্টেম। কিন্তু আমরা আরেকটু জানার চেষ্টা করি যে এই যোগটাকেই কেন অ্যারোমেটিক বলা হচ্ছে, ঠিক আছে? এর পিছনে মূল কারণটা হলো এই যোগটার মধ্যে আমরা প্রথমে দেখতে পেলাম একটা সাইক্লিক কম্পাউন্ড, শর্তটা প্রথম শর্ত ফুলফিল করে, সেকেন্ড শর্ত এখানে পরপর দ্বিবন্ধন আছে সেটাও ফুলফিল করে, একই সাথে এখানে ইলেকট্রনগুলা সঞ্চালন সময় ইলেকট্রন এখানে বিদ্যমান। অর্থাৎ যদি আমি এটাকে একটু বন্ড ফর্মেশনের মাধ্যমে দেখাই তাহলে দেখতে এরকমটা দেখা যাবে। ফাইনাল এই যে এটা পারফেক্ট শেপ, এটা তো সেম, এটাকে সে বন্ডগুলোকে কিন্তু অন্য একটা পজিশনে লিখলেও কোনো সমস্যা নাই, একই থাকবে, প্যানেলই থাকবে। এই ইলেকট্রনগুলো কিন্তু এই বন্ডগুলো কিন্তু এখানে কিন্তু এই যে এটা যদি এখানে চলে আসে, এটার সাথে সাথে এখানে আসবে, সাথে সাথে এখানে আসবে, তার মানে এখানে কিন্তু সঞ্চালনক্ষম ইলেকট্রন রয়েছে। একই সাথে এখানে পাই বন্ধন বিদ্যমান। তোমরা আসলে পাই বন্ধন সম্পর্কে এটা বুঝবা না এখন, এই জন্য আসলে পাই বন্ধন সম্পর্কে আমি এখন বলতেও ভয় পাচ্ছি, কারণ যেগুলো তোমরা বুঝবা না সেগুলো এখন বলা যাবে না। জানতে পারবা, সবই জানতে পারবা, হাই লেভেলে জানতে পারবা। আরেকটা কথা, সব থেকে ইম্পর্টেন্ট যে শর্তটা, এই যোগটা হাকেল তত্ত্ব মেনে চলে। তোমরা এটা শুনছিলাম, HUCKEL, হাকেলস রুল, হাকেল তত্ত্ব মেনে চলে। হাকেল তত্ত্বের মধ্যে শর্তটা কি ছিল? 4n + 2π সংখ্যক ইলেকট্রন বিদ্যমান থাকতে হবে, এবং সেটার মধ্যে এখানে আছে। এর মানে যদি সাপোজ তুমি এখানে 1 ইউজ করো, সেক্ষেত্রে তুমি 4 × 1 + 2π, দ্যাট মিন্স 6π ইলেকট্রন, এবং 1 2 3 4 5 6, দেখো এখানে 6π ইলেকট্রন বিদ্যমান রয়েছে। সো এই যোগটা সব দিক থেকেই সবগুলো বৈশিষ্ট্য এই পারফেক্টভাবে ফুলফিল করে। দ্যাটস আমি তাহলে বলতে পারবো যে এই যোগটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। অপরদিকে বি, সি, ডি এগুলা অ্যারোমেটিক কম্পাউন্ড নয়। হ্যাঁ, সি যোগটা একটা সাইক্লিক কম্পাউন্ড, ডি যোগটা একটা সাইক্লিক কম্পাউন্ড, বি যদিও নন সাইক্লিক কম্পাউন্ড, কিন্তু এই যোগটা সাইক্লিক, একই সাথে সেটা একটা অ্যারোমেটিক যোগ। সো একটা যোগ সাইক্লিক হলে তাকে অ্যারোমেটিক বলবো এরকমটা না, তাকে প্রত্যেকটা শর্ত মানতে হবে, তাহলে তাকে অ্যারোমেটিক বলে আমরা বিবেচনা করতে পারবো। বুঝতে পারছি? তাহলে আমাদের অ্যারোমেটিক হওয়ার শর্তগুলো সম্পর্কে আমরা আরেকটু জানতে পারবো। এই যে বিভিন্ন অবজেক্টিভ আসে এরকম যে এই যোগটা গলনাঙ্ক কত, স্ফুটনাঙ্ক কত, এগুলো তোমরা একটু বইয়ের মধ্যে কিছু বক্স মনে হয় তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে প্রথম দিকে, তোমরা সেই বক্সগুলো থেকে অবজেক্টিভগুলোকে একটু ভালোভাবে বারবার পড়ে ফেলতে পারো। এগুলা মানে অবজেক্টিভ একটা মাঝে মাঝে আসে, দেখি ভালোই আসে, একটু পড়ে ফেলে তোমাদের জন্য ভালো হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর আমি একটু দেখবো যে একটা অবজেক্টিভ, তোমরা জানো এটা তো কমন অবজেক্টিভ, এটা ডিফিকাল্ট না, এটা আলোচনা না করলে চলবে। আমার আমি ডিফিকাল্ট অবজেক্টগুলো খুঁজতেছি, আমি নেক্সট দিন থেকে ডিফিকাল্ট অবজেক্টগুলোকে দাগিয়ে রাখবো, তাহলে আমার আর খুঁজতে সময় লাগবে না। একটা অবজেক্টিভ করছে ছিল PTEFE, এর মনোমারের সংকেত কি? দেখা যাক। আমরা মনোমার এবং পলিমার বলতে আমরা আশা করি জানি। মনোমার বলতে সোজা কথায় বলতে গেলে ক্ষুদ্র অণু, আর পলিমার বলতে বহু বা অসংখ্য বা বৃহৎ আকৃতির অণুকে বোঝায়। ঠিক আছে? এখানে জিজ্ঞাসা করছি PTFE এর সংকেতটা কি? PTFE মানে কাকে আমরা একটা জানার চেষ্টা করি। PTFE এটা ফুল মিনিং হলো পলিটেট্রাফ্লোরোইথিলিন। ওকে, পলিটেট্রাফ্লোরোইথিলিন। তোমাদের আমি টেফলন প্রিপারেশন দেখাইছিলাম না, সেখানে এই পলিটেট্রাফ্লোরোইথিলিন কম্পাউন্ডসটা আছে। ঠিক আছে? এই কম্পাউন্ডসের সিস্টেমটা এই যেরকম। এটা পলিটেট্রাফ্লোরোইথিলিন। কোশ্চেন করা হয়েছে এটার মনোমারের সংকেত কি? পলিমার চাই না, এটা তো পলিমার বুঝতেই পারছো, এন আছে, বহু সংখ্যক অণু আছে।
আর এটার মনোমার বলতে কি বোঝাচ্ছে, এটা কোথা থেকে আসছে, এটা মেইনলি এখান থেকে আসছে, এটাও একটু আগে দেখাইছিলাম। এই যে এটা মূলত আমাদের, আমরা এটাকে কি বলে থাকি, টেট্রাফ্লোরোইথিলিন। ওকে, এটাকে পরবর্তীকালে টাইটানিয়াম অক্সাইডের উপস্থিতিতে যখন এটাকে একটা নির্দিষ্ট টেম্পারেচারে তাপ প্রয়োগ করা হয়, তখন সেখান থেকে পলিটেট্রাফ্লোরোইথিলিন এটা উৎপন্ন হয়, যেটাকে আমরা পিটিএফই বলে থাকি। একটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ একটু আলোচনা করার চেষ্টা করি, যে তোমার বিউটানল এবং ডাইইথাইল ইথার পরস্পরের সমাণু কেন, অর্থাৎ এরা পরস্পর একে অপরের আইসোমার কেন? কোশ্চেনটা বোঝার চেষ্টা করবে। বিউটানল এবং ডাইইথাইল ইথার, দেখা যাক দুইজনের সংকেত আগে লিখি, তারপর না হয় আমি একটু আলোচনা করবো যে এরা পরস্পরের আইসোমার কেন। ঠিক আছে, এটা বিউটানল ভার্সেস দিলাম আমি, যেহেতু তাদের মধ্যে একটু খেলাধুলা হবে। এটা ডাইইথাইল ইথার। বিউটানল বুঝতেই পারছো 1 2 3 4 আর লাস্টে ওএইচ আছে, সো অ্যালকোহল গ্রুপকে নির্দেশ করছে। আর এটা কিন্তু ইথার, এটা ফাংশন গ্রুপ আর বন্ড ও বন্ড আর প্রাইম, আর এটা আর বন্ড ওএইচ। বুঝতে পারছো? তাহলে এক্ষেত্রে আমাদের কোনো ডাউট নাই যে একটা অ্যালকোহল ভার্সেস ইথার কম্পাউন্ডস। ওকে, তাহলে এখানে অ্যালকোহল এবং ইথারের মধ্যে কোশ্চেন করা হয়েছে তারা একে অপরের আইসোমারটা কেন, বা ধরো অবজেক্টিভ করা হলো এরকম ভাবে যে এই যৌগটা আইসোমার বা এই যৌগটার সমান নিজের কোনটি। ওকে, তাহলে তখন তোমাকে দেখতে হবে যে সমানু বলতে আসলে কি নির্দেশ করে। এরকম সিমিলারলি আরেকটা অবজেক্টিভ যেটা মোস্ট অফ দ্য টাইম পরীক্ষার মধ্যে আসে, সেটা হলো এরকম যে NH4CNO NH2 বন্ড CO বন্ড NH2। ওকে, পরস্পরে কিন্তু আইসোমার, সমান, সেম একই জিনিস। সমানুর মধ্যে সবথেকে সহজ কথা হলো যে যৌগের আণবিক সংকেত এবং গাঠনিক সংকেতের ভিন্নতার কারণে যৌগগুলোর মধ্যে কিছু ভৌত এবং রাসায়নিক ধর্মের অমিল পাওয়া যায়, তাদেরকে পরস্পরের আইসোমার বা সমানু বলা হয় থাকে। এত জটিল কথা আমাদের মনে থাকবে না। সোজা কথায় যদি একদম বলতে চাই, সেক্ষেত্রে আইসোমারগুলো চেনার জন্য সব থেকে বেস্ট উপায় হলো না দেখবা দুইজন আসলে তাদের যে পরমাণু সংখ্যাটা আছে দুইজনের মধ্যেই সেম আছে। অর্থাৎ এখানে কার্বন গুণে দেখো কয়টা আছে, 4টা। এখানে হাইড্রোজেন কয়টা আছে দেখো, এখানে আছে 4টা, 8টা, মানে 9টা, 10টা আছে। এখানে হাইড্রোজেন কয়টা আছে, 10টা। আর অক্সিজেন আছে একটা। এখানে দেখো ঠিক তাই আছে, কার্বন 4টা, হাইড্রোজেন 5 5 10টা, অক্সিজেন একটা। তার মানে পরস্পর সেম আছে, ওদের যা আছে এখানেও ঠিক তাই আছে, জাস্ট তাদের স্ট্রাকচারটা ভিন্ন। স্বাভাবিক, ও অ্যালকোহলকে নির্দেশ করছে আর ও ইথারকে নির্দেশ করছে। এই স্ট্রাকচার ভিন্ন হওয়ার কারণে ওদের বিক্রিয়া কৌশল কিংবা ওদের বিভিন্ন রকম প্রপার্টিস যেগুলো আছে সবগুলো বৈশিষ্ট্যই কিন্তু অনেক বৈশিষ্ট্য তাদের মধ্যে ভিন্নতা দেখা যায়। তারা পরস্পর আইসোমার হওয়া সত্ত্বেও এই বিষয়গুলোই আসলে আইসোমারের সাথে রিলেটেড। এখানে ঠিক তাই। এই যৌগটাকে বলা হয় অ্যামোনিয়াম সায়ানাইড, আর এই যৌগটাকে বলা হয় ডাই অ্যামিনো কিটোন, যেটাকে বেস্ট টাইমে বলা হয় ইউরিয়া। এটা সবাই চিনো ইউরিয়া বলে। ঠিক আছে, এখানে নাইট্রোজেন দেখো, হাইড্রোজেন এবং অক্সিজেন কার্বন গুণে দেখো, এখানেও দেখো ঠিক তাই আছে। এভাবেই তোমাকে চিনতে হবে যে একটা পরস্পরের আইসোমার। এগুলো সবই তোমাদের আলোচনা করা হয়েছিল। আরেকটা কোশ্চেন যেমন এখানে বলা হয়ে থাকে যে অ্যালকেনকে প্যারাফিন কথাটা কেন বলা হয়। প্যারাফিন শব্দের অর্থ আসক্তিহীন, অর্থাৎ এরা খুবই কম পরিমাণে একে অপরের সাথে যুক্ত হতে পারে, এরা খুব কম পরিমাণে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, এই জন্য মূলত এদেরকে আসক্তিহীন বলা হয় থাকে। অর্থাৎ এদের অ্যাক্টিভেশন, অর্থাৎ এদের অ্যাক্টিভিটিটা খুবই কম, এদের সক্রিয়তা খুবই কম। বুঝতে পারছো? এই জন্য অ্যালকেনকে প্যারাফিন বলা হয় থাকে। অপরদিকে অ্যালকিনকে কিন্তু অ্যালকিন বা অ্যালকাইন যারা আছে তাদেরকে কিন্তু প্যারাফিন বলা হয় না, অ্যালকিনকে অলিফিনস বলা হয়ে থাকে। তাও তোমরা জানবা, যাই হোক আর কি। ধরো এবার একটা কোশ্চেন তোমাকে করা হয়েছে এরকম ভাবে, CH3 CH2 bond OH plus CH3 COOH প্রোডাক্ট কি? 4টা অপশন দেওয়া আছে তোমার কাছে, এক একটা অপশন এক এক রকম দেওয়া আছে। আমি 4টা অপশন একটু লিখতেছি।
এই চারটা অপশন তোমার কাছে দেওয়া আছে, এই চারটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট? প্রথমত তুমি এখানে কনফিউজ হয়ে যাচ্ছ যে অর্গানিক কেমিস্ট্রি রিঅ্যাকশন তো অনেক, এতগুলো বিক্রিয়ার ভিড়ে আমি কিভাবে বুঝবো যে এখানে উৎপন্ন যৌগটা কোনটা? একটু মাথা কাজে পারলে তুমি বুঝবা। সেটা কিরকম? এই যৌগটা কোনটা? আমি লিখে দিই, যৌগটা কোনটা? অ্যালকোহল। নামটা কি? ইথানল। এই যৌগটা কোনটা? কার্বক্সিলিক অ্যাসিড। তার মানে এই যৌগটার নাম কি? ইথানোয়িক অ্যাসিড। একটা নাম, বেস্ট নামে যেটাকে ডাকা হয় অ্যাসিটিক অ্যাসিড, আমি সেটা বলবো না, ইথানোয়িক অ্যাসিড অর্গানিকের ভাষায় বললাম। আচ্ছা, পরস্পর সাথে বিক্রিয়া করছে। এখন তোমরা জানো যে অ্যালকোহলের সাথে কার্বক্সিলিক অ্যাসিড বিক্রিয়ার ফলে যে যৌগ উৎপন্ন হয় তাকে বলা হয় অ্যাস্টার। কি বলা হয়? অ্যাস্টার। এটা মূলত অ্যাকচুয়ালি অ্যাস্টার প্রিপারেশন রিঅ্যাকশন, খুব কমন একটা রিঅ্যাকশন, সেটা আমাদের দেওয়া ছিল এটা। তাহলে এই অ্যাস্টার প্রিপারেশনের যে রিঅ্যাকশনটা দেখতে পাচ্ছ, এই রিঅ্যাকশনটা থেকে উৎপন্ন যৌগটা কিভাবে অ্যাস্টার হবে? অ্যাস্টারের যদি আমি এর ফাংশনাল গ্রুপের কথা বলি, এই স্ট্রাকচারটা কেমন? এটা হলো আর বন্ড সি ডাবল ও বন্ড আর প্রাইম, দুটো এরকমটা না? তাহলে এখন আমাদের চিন্তা করতে হবে যে এখানে আসলে এই স্ট্রাকচারটা ফলো করে কে, ঠিক আছে? আমি এখানে দেখতে পাচ্ছি এই স্ট্রাকচার ফলো করে সি ডাবল ও আর প্রাইম, এটা আর এটা আর, বাট এখানে মাঝখানে ও আছে, সি ডাবল ও নাই, সো অপশন এ কারেক্ট নয়। অপশন বি কথা বলি, এটা আর, আচ্ছা অপশন বিটা আমার একটু করতে ভুল ছিল, একটা অক্সিজেন বেশি লিখে ফেলছিলাম, ঠিক করে লিখতেছি। ওকে, এখন দেখতে পাচ্ছি এটা আর, এটা আর, আর মাঝখানে সি ডাবল আছে, তার মানে অপশন বিটা কিন্তু কারেক্ট হচ্ছে। অপশন সি এর কথা যদি বলি, তাহলে আমি এখানে দেখতে পারবো যে সি, এখানে আর আছে, এখানে আছে, মাঝখানে সিও আছে, সেখানে একটা অক্সিজেন আবার কম আছে, এখানে একটা কার্বন কম ছিল, অক্সিজেন কম ছিল, এখানে একটা অক্সিজেন কম, আর এটা তো কোনোভাবে সম্ভব না। তার মানে শুধুমাত্র অপশন বি নাম্বারটা কারেক্ট। এখন একটু চিন্তা করতে হবে যে অপশন বি নাম্বারটা হলো কিভাবে, ঠিক আছে? অপশন বি নাম্বারটা কারেক্ট বুঝতে পারছি, যেহেতু বাকি তিনজন কারেক্ট না, তার মানে বি নাম্বার কারেক্ট। এভাবে বুঝে নিতে পারলে ভালো হয়, কিন্তু মানে ইনস্ট্যান্ট যদি বুঝতে চাও, কিন্তু যদি বিষয়টাকে জানার জন্য বুঝতে হলে তোমাকে মূলত রিয়াকশনটা ঘটছে কীভাবে তাই একটু জানতে হবে। এই রিয়াকশনটা খুবই সহজ, খুবই সোজা, অ্যাস্টার রিয়াকশনগুলো খুবই সোজা হয়। অ্যাস্টারিফিকেশন যে রিয়াকশনগুলো আছে, অ্যাস্টারকে ভেঙে যে বিক্রিয়াটা হয়, অ্যাস্টারকে ভাঙলে আবার এরকম উল্টা উৎপন্ন যৌগটা হয়, ওটাও সোজা, মানে সবই সোজা রিয়াকশন। অ্যাস্টার মানেই সোজা রিয়াকশন। রিয়াকশনটা খুবই সিম্পল হতে হয়, খুবই সিম্পল হতে হয়, কোনো প্যাচ নাই। এই যে ওএইচটা দেখতে পাচ্ছ না, এই ওএইচটা জাস্ট খালি এই হাইড্রোজেনকে নিয়ে আলাদা হয়ে যাবে, আর বাদ বাকি এই পুরোটা অংশ এখানে এসে যুক্ত হবে। ওকে, তাহলে দেখো কি হবে উৎপন্ন, CH3 CH2 বন্ড, এই যে O O C বন্ড CH3। দেখো দেখি এইটাই আমাদের সেই বীজ যৌগটা না, এই যে C2H5 বন্ড C ডাবল O বন্ড CH3। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো। আরেকটা মিনিং হয়তো তোমরা মনে হয় জানো, সেটা হলো LDPE এবং HDPE বলতে কি বোঝায়। তো যেটা বলছিলাম, LDPE ও HDPE বলতে কি বোঝায়? লো ডেনসিটি পলিইথিলিন আর হাই ডেনসিটি পলিইথিলিন। খুব সোজা একটা কথা, উচ্চ তাপ ও চাপে প্রস্তুতকৃত যে পলিথিন নামক অধিক পরিমাণ শাখাযুক্ত দীর্ঘ শিকল বিশিষ্ট কার্বন, অর্থাৎ কম ঘনত্ব গণনাঙ্ক এর কোমল প্রকৃতির হয়, তাকে LDPE বা লো ডেনসিটি পলিইথিলিন বলা হয়ে থাকে। এত কথা মনে থাকবে না তোমাদের, এই কথাগুলো লেখা আছে তোমাদের বইয়ের মধ্যে, কিন্তু লো ডেনসিটি বলতে এটা আসলে এর ঘনত্বটাকে কম বোঝানো হচ্ছে, ঠিক আছে? ডেনসিটি মানে তোমরা জানোই ঘনত্ব, ওই হাই বলতে যাচ্ছিল উচ্চ ঘনত্ব বিশিষ্ট বোঝানো হচ্ছে, এবং সেটা দৃঢ় প্রকৃতির হয়, এই পার্থক্য। নাইলন তো তোমরা জানোই, এগুলো আমার বলার কিছু নাই। এই যে এখানে সেই কোশ্চেনটা আসছে, কোনটি কার্বলিক অ্যাসিডের সংকেত? দেখো আমরা একটু আগে কিছু কিছু অবজেক্টিভগুলো সম্পর্কে জানলাম, ঘুরে ফিরে কিন্তু ওই অবজেক্টিভ অপশনগুলো কিন্তু আমাদের কোশ্চেন হিসেবে এখন আসছে, বিভিন্ন অপশনগুলো। যেমন এখানে আছে ফরমালিনের মূল উপাদান, আর ঘুমের ওষুধ তৈরিতে, মানে ঘুমের ওষুধ তৈরি করার জন্য ব্যবহার করা হয় ওই তোমার অ্যাসিটালডিহাইড ব্যবহার করা হয়। অ্যাসিটালডিহাইডের সংকেত তোমরা মনে হয় জানোই, এই যে CH3 CH2, যেটাকে আমরা বলি ইথানল, এটাকে আমরা পাই অ্যাসিটালডিহাইড। PVC প্লাস্টিক
তোমরা জানোই পলিভিনাইল ক্লোরাইড এর মনোমার কোনটা বলতে পারবা? পলিভিনাইল ক্লোরাইড কোথা থেকে আসে? ভিনাইল ক্লোরাইড থেকে আসে। সো এর তুমি মনোমার হিসেবে কোনটা বলবা? ভিনাইল ক্লোরাইডকে। সেটা আবার কোনটা? CH3 CH বন্ড Cl। এটা হলো মূলত ভিনাইল ক্লোরাইড। ওকে, অবজেক্টিভ অনেক রকমের আছে, এগুলা বলে শেষ করা যাবে না, কিন্তু ডিফিকাল্ট অবজেক্টিভগুলোকে আমি খুঁজতেছি কিন্তু খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে এগুলো সব তোমরা পারবা। এটা তোমরা পারবা, যেমন 1 কার্বন থেকে 4 কার্বন সংখ্যা বিশিষ্ট সম্পৃক্ত হাইড্রোকার্বন কি অবস্থায় থাকে, তারপর নিচের কোনটি স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রায় ঘিরে থাকে। এগুলো সিম্পল, এগুলো তোমার রিডিং বলে তোমরা পারবা। ডিফিকাল্ট অবজেক্টিভগুলো আমার দেখানো দরকার। আচ্ছা, একটা যোগ দেখাচ্ছি, একটা অবজেক্টিভ আসছে যে যোগটার নাম কি, এটা অ্যালকিন দেওয়া আছে। এই একটা কোশ্চেন, এই যোগটার নাম কি জিজ্ঞেস করা হয়েছে আমাদেরকে, ঠিক আছে? তো আমি অপশনগুলো একটা আমি লিখতেছি, অপশনগুলো কি কি দেওয়া আছে, তাহলে আশা করি তোমাদের একটা আইডিয়া আসবে। বিউটিন 1, বিউটিন 2, বিউটিন 3 এন্ড পেন্টান। দেখো কোন অপশনটা কারেক্ট। এন পেন্টেন তো হবেই না, কারণ এখানে পেন্টেন নাই, কারণ এখানে কার্বন কাটা 4টা। সো ফার্স্ট অফ অল আমার ডি নাম্বার অপশনটা প্রথমে বাদ পড়ে গেল। এখন এন পেন্টেনের সংকেত তোমরা জানো তো নাকি? জাস্ট পেন্টেনের সংকেত যেটা সেটাই, এই যেটা পেন্টেন, যেটাকে আমরা বলি এন পেন্টেন। আচ্ছা, তো আমি একটু দেখবো তাহলে 1 বিউটিন, এই 1 বিউটিন কোনটা এবং 2 বিউটিন কোনটা। আমি যদি একটা নাম্বারিং করি তাই সেক্ষেত্রে আমি দেখতে পারবো 1 2 3 4। নাম্বারিং করলে আমি এখান থেকে 1 2 3 4 যদি এভাবে নাম্বারিংটা করি, যদি এটা উল্টা হবে নাম্বারিং করা তাতে কোনো সমস্যা নাই, কারণ দুই পাশে কিন্তু সেম আছে, দেখতে পারছো? তাহলে এখানে 2 নাম্বার পজিশনে কিন্তু ডাবল বন্ড আছে, আর ভাই বোনা 3 নাম্বার পজিশনে ডাবল বন্ড আছে। সবসময় মানে কাছে থেকে হিসাবটা করতে হবে। 2 নাম্বার পজিশনে ডাবল বন্ড থাকার কারণে এই যোগটার নাম হবে বিউটিন 2, যেটাকে আমরা হাই লেভেলে শিখবো বিউট 2 ইন। যাই হোক, আমি ওদিকে যাবো না। তো এই যোগটাকে আমরা বলবো বিউটিন 2, ঠিক আছে? তাদের অপশন অনুসারে, কারণ এখানে 2 নম্বর পজিশনে ডাবল বন্ড থাকার কারণে। বুঝতে পারছি আমরা? কিছু কিছু রিঅ্যাকশন, কিছু কিছু অবজেক্টের মধ্যে আমি তোমাদের বিভিন্ন ক্যাটালাইজ দেখতে পাচ্ছি, বিভিন্ন প্রভাবক দেখতে পাচ্ছি। প্রভাবকগুলো তোমাদের কিন্তু ভালোভাবে কিন্তু মাথায় রাখতে হবে যে এই বিক্রিয়া থেকে এই বিক্রিয়া উৎপন্ন হওয়ার সময় প্রভাবক হিসাবে কোনটা ব্যবহার করা হয়। আর আশা করি তোমাদের প্রভাবক সম্পর্কে আইডিয়া যথেষ্ট ভালোই আছে, আর একটু যদি রিভিশন দাও তাহলে এই প্রভাবক আইডিয়াগুলো চলে আসবে। আরেকটা কোশ্চেন, এটা আমি বলছিলাম একটু আলোচনা করি, ছোট একটা কোশ্চেন। ইথাইন এর অপর নাম কি? অ্যাসিটিলিন। মনে রাখবে ইথাইন, ইথাইন কোনটা? ইথাইন অ্যালকাইন গ্রুপের একটা সদস্য, যার কার্বন সংখ্যা 2। এই যে এটা হলো ইথাইনের সংকেত, এটা আরেকটা নাম ডাকা হয় অ্যাসিটিলিন। ওকে, ইম্পর্টেন্ট অবজেক্টিভ যেগুলো আমি তোমাদের মুখে বলতেছি সেগুলো তোমরা আমার কোশ্চেনটাও লিখে ফেলবে খাতার মধ্যে, প্লাস এই অবজেক্টিভগুলো একটু খাতার মধ্যে লিখে ফেলবে, তাহলে পরবর্তীকালে এগুলো একটু তোমাদের কাজে লাগতে পারে।
অবজেক্টিভ অনেক প্রকারের হয়ে থাকে। এই যে জিজ্ঞেস করছে নাইলনের সংকেত কি, এগুলো তোমাদের জন্য আশা করি কোনো ব্যাপার না। কোনটি অসম্পৃক্ত সম্পৃক্তি এই সম্পর্কে আলোচনা করা হয়েছে অলরেডি। আর ক্র্যাকিং বিক্রিয়া সম্পর্কিত তোমাদের একটা নলেজ আছেই, আমি একটু দেখাই দিই। এই বিক্রিয়া মনে হয় না কেউ আছে যে পারে না সে। যেমন একটা বিক্রিয়া দেখো, C15 H32, একে বলা হয় প্রভাবকীয় ভাঙ্গন। বায়োলনিক অক্সাইড দিয়ে ফাইনাল এক্সাম্পল তুমি দিতে পারো, সেখান থেকে ধরো লেখা আছে A প্লাস B। এখন বি যৌগটার মধ্যে একটা হিটস দিয়ে দিছে যেখানে কার্বন কার্বন ডাবল বন্ড বিদ্যমান, ঠিক আছে, এবং যেখানে তোমার ধরো কার্বন সংখ্যা বলছে 7। বি যৌগটার মধ্যে কার্বন কার্বন ডাবল বন্ড বিদ্যমান, একই সাথে কার্বন সংখ্যা থাকবে 7। তাহলে এই যৌগটা কি, এটা আমাদের অবজেক্টিভ। তো তোমাকে প্রথমে বুঝতে হবে এটা একটা কিন্তু ক্র্যাকিং রিঅ্যাকশন, এটাকে কিন্তু ক্র্যাক করা হচ্ছে, মানে ভাঙা হচ্ছে। প্রভাব প্রয়োগ করার ফলে উচ্চ তাপে এটাকে ভাঙা হচ্ছে। তাহলে সেখান থেকে ভাঙানোর ফলে সবসময় কিন্তু সেখান থেকে মেজর দুইটা কম্পাউন্ড উৎপন্ন হয়, যাকে বলা হয় একটা অ্যালকেন একটা অ্যালকিন। তাহলে একটা যৌগের মধ্যে যেহেতু কার্বন কার্বন ডাবল বন্ড বিদ্যমান, তাহলে অপর যে যৌগটা আছে সেটার মধ্যে কার্বন কার্বন কি থাকবে, সিঙ্গেল বন্ড বিদ্যমান থাকবে। তার মানে যৌগটা কি হবে, অ্যালকেন হবে। যদি যৌগটা অ্যালকেন হয়ে থাকে তাহলে তো আমরা অ্যালকেন সম্পর্কে আমাদের আইডিয়া আছেই। আরেকটা ব্যাপার যে যেহেতু বির মধ্যে অলরেডি তারা কার্বন বলছে 60টা, তাহলে অলরেডি আমাদের এখানে কার্বন ছিল কয়টা, টোটাল যদি হিসাব করি 15টা, আমাদের এখানে ছিল হলো আরো 8টা মতো কার্বন ছিল। তার মানে আলটিমেটলি এই যৌগটা কিন্তু আসবে CH818। এই যৌগটার নাম কি, অকটেন। অকটেন কথা তো সবাই জানোই, বিভিন্ন তুমি কি বলে এটাকে, পেট্রোল পাম্পে অকটেনটা পাবা। একটা আমাদের সামনে অবজেক্টিভ আছে, এই অবজেক্টিভের মধ্যে জিজ্ঞাসা করা হয়েছে এখানে এ যৌগটার সংকেত কি। একটা অপশন দেওয়া আছে, প্রথম অপশনে দেখতে পাচ্ছি ইথেন, প্রোপিন, প্রোপেন। আর বিউটেন। এবার তাহলে চিন্তা করা যাক এই চারটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট। ফার্স্ট অফ অল তোমাকে দেখতে হবে এখানে উৎপন্ন যৌগটা কোনটা। উৎপন্ন যৌগটা যেরকম এখানে দেওয়া আছে, উৎপন্ন যৌগটা দেখে বুঝতে পারছি একটা গ্লাইকল কম্পাউন্ডস। দেখতে পাচ্ছি এখানে ডাইহাইড্রক্সি 1 2 3 মানে প্রোপেন, ডাইহাইড্রক্সি প্রোপেন, এটাকে আমরা বলতে পারবো 1 2 ডাইহাইড্রক্সি প্রোপেন। আমি ওভাবে নাম্বারিং করছি না। তাহলে এখানে যদি তাই হয়ে থাকে এটাকে আমরা বলতে পারবো প্রোপিন গ্লাইকল। এই যৌগটা উৎপন্ন হয় কার জারণের ফলে, যেটা এখানে জারিত করা হয়েছে। তাছাড়া দেখতে পাচ্ছি এই যৌগ থেকে নিকেল হাইড্রোজেন প্রয়োগ করার ফলে বিনা একটা যৌগ এখানে পাওয়া গেছিল। এইবার আমাদের তাহলে এখন চিন্তা করা শিখতে হবে যে আমাদের এখানে এই যৌগটা আসলে কি, কার জারণ করার ফলে সেখান থেকে গ্লাইকল উৎপন্ন হয়। ওকে, চারটা অপশন দেখতে পাচ্ছি। ইথেন, আমার মনে হয় এখানে ইথেনটা হবে না, কেন জানো, কারণ এখানে কার্বন 2টা আর এখানে কার্বন কয়টা, 3টা। আর তাছাড়া অ্যালকেনকে কিন্তু এভাবে জারিত করা যায় না, আর যেহেতু এই যৌগটা একটা অ্যালকেন, সো এই যৌগটা বাদ।
বি যৌগটার কথা যদি একটু চিন্তা করে দেখি, বি যৌগটা হলো প্রোপিন, তারপরে একটা অ্যালকিন যৌগ, আর অ্যালকিনকে কিন্তু জারণ করা সম্ভব, অ্যালকিনকে জারণ করা সম্ভব, ঠিক আছে, এটা কিন্তু আমরা জানতাম। এবং অ্যালকিনকে জারণ করার ফলে কিন্তু অ্যালকোহল উৎপন্ন হয়, তাও তোমরা জানো। ওই যে যেমন অক্সিজেন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর সালফিউরিক অ্যাসিড প্রয়োগ করার পর সেখান থেকে কিন্তু ফার্স্ট অ্যালকোহল উৎপন্ন হয়, তার পরবর্তীকালে তোমরা এটা দেখছো যে অ্যালকোহল থেকে বিভিন্ন কম্পাউন্ডস উৎপন্ন করা যায়, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা কিন্তু বলতেই পারি যে আমাদের বি যৌগটা অ্যালকিন, যেহেতু তার মানে অ্যালকিনের জারণ করার ফলে এটা উৎপন্ন হয়েছে। কিন্তু অ্যালকিনের হিসাবে তো ডি যৌগটাও হয়, তাই না? এই যে C4H8 এটাও তো অ্যালকিন। এই যৌগটা কি আমরা কি বলবো? বিউটিন। এটা প্রোপিন, এটা বিউটিন, বা এটা আমরা বলবো প্রোপিলিন, এটা বিউটিলিন। যদি ইলিন বলে নামকরণটা থেকে করতে চাও, দুটাই কারেক্ট। আর সি যৌগটা হলো প্রোপেন, এটা আসলে হওয়ার চান্স নাই, কারণ প্রোপেন প্রথম কথা এখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড বিদ্যমান, এটাকে জারিত করা যায় না, আর তাছাড়া একটা অ্যালকেন। ওকে, সো আমি এদিক থেকে এ এবং সিটাকে অপশন বাদ রাখছি, বি এবং সি ডিটাকে নিয়ে আমাদের একটু আলোচনা করা যায়। যেখানে বি অপশনটা এবং ডি অপশনটা আমাদের কোনটা কারেক্ট, একটা কনফিউশন আমাদের মধ্যে কাজ করতেছে যে কোনটা কারেক্ট। সবাই যেটা বলবে যে ভাই এখানে বিটাই কারেক্ট, কারণ এখানে আসলে কার্বন 3টাই, আর উৎপন্ন যে যৌগটা এখানে আছে এখানেও কার্বন 3টাই হবে। হ্যাঁ, ওই হিসাব করতে গেলে বি যৌগটা আসলে এটা কারেক্ট, এখানে কোনো অস্বীকার করার কিছু নাই, ডি যৌগটা কারেক্ট না। কিন্তু দুইটাই তো অ্যালকিন, ব্যাপারটা এরকমটা না, দুইটাই তো অ্যালকিন, তাহলে তো ডি যৌগটার তো কিছু সম্ভাবনা তো হওয়ার কথা। আসলে ঠিক তা নয়, কারণ আমরা যখন এই প্রোপিনকে যখন আমরা একটু স্ট্রাকচার রূপে লিখবো CH3 CH ডাবল বন্ড CH2 এরকমটা পাবো, এবং ঠিকই দেখতে পারবো আলটিমেটলি এই পজিশনে এবং এই পজিশনে কিন্তু OH মূলকটা এসে যুক্ত হয়ে যাবে জারিত করার ফলে। বুঝতেই পারছো তাহলে। কিন্তু যদি আমি বিউটিনের কথা বলি সেক্ষেত্রে আমি দেখতে পারবো বিউটিনের স্ট্রাকচারটা কিন্তু একটু লার্জ বেশি, এবং বিউটিনের মধ্যে হলে পরে কিন্তু এখানে কিছু অবশিষ্ট কিছু অংশ পাইতাম, আর একটা CH2 আমরা মূলক পাইতাম, সেটা কিন্তু আমরা এখানে পাচ্ছি না। সো আমরা কিন্তু এখানে কিন্তু অবশ্যই ফাইনাল অ্যান্সার আমাদের আসবে বি নাম্বারটা। আবার কখনো কখনো যেমন এই যে এই অপশন থেকে আমি এই অবজেক্টটাই আমার একটা জায়গায় দেখতে পাচ্ছি, বলা হয়েছে যে এই মনে করে এখানে এই যে উৎপন্ন যে যৌগটা, এই উৎপন্ন যৌগটা সেখানে দেয় নাই, ঠিক আছে, এখানে XY লিখে দিচ্ছে, দিয়ে বলছে যে ওটা আণবিক ভর কত, এটা তো বের করতে পারবাই, কার্বন হাইড্রোজেন অক্সিজেন সবগুলো গুণা দিয়ে তাদের ভর বের করে ফেলবো একসাথে। সবগুলো কমন রিঅ্যাকশন অবজেক্টের মধ্যেও। ফর্মিক অ্যাসিডের সংকেত কোনটা? চারটা অপশন দেখা যাক, তারপর আলোচনা করব কোনটা ফর্মিক অ্যাসিডের সংকেত এবং আদার সংকেতগুলো কোনটা কোনটা। যারা জানো ফর্মিক অ্যাসিডের সংকেত তাদের তো কোনো সন্দেহ নাই, যারা জানো না তাদের একটু কনফিউশন হয়ে যাবে। ফর্মিক অ্যাসিড, এটা হলো আমাদের মেইন কোশ্চেন। ওকে, অপশন সি নাম্বারটা আমরা একটু দেখি, এটা হলো অপশন সি, আর অপশন ডি নাম্বারটা ধরো আমাদের এটা CH3 CH OH C+H। ওকে, এখন এই চারটা অপশনের মধ্যে ফর্মিক অ্যাসিডের সংকেত কোনটা? ফর্মিক অ্যাসিডের যে ব্যাপারটা, সেটা ফর্ম কথাটা, এটা কিন্তু 1 সংখ্যক কার্বনকে বোঝায়, তার মানে কার্বন সংখ্যা যেখানে 1 থাকবে সেটাকে আমরা ফর্মিক অ্যাসিড বলবো। তাহলে এখানে কার্বন সংখ্যা 1 আছে, এখানে 2টা, এখানে 2টা, এখানে কয়টা? 1 2 3টা আছে, তাহলে এখানে কিন্তু অবশ্যই কিন্তু প্রথমটা কিন্তু হওয়ার চান্সটা বেশি। দ্বিতীয় কথা, ফর্মিক অ্যাসিড কোন গ্রুপের বা এটা কোন ক্যাটাগরি? এটা কার্বক্সিলিক গ্রুপের, যেহেতু এটা ফর্মিক অ্যাসিড অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপকে মূলত এটাকে নির্দেশ করছে। তার মানে HC+H, এখানে দেখতে পাচ্ছি এখানে কার্বন সংখ্যা কত? একটা। এখানে এটার নাম কি বলতে হবে? এটার নাম অক্সালিক অ্যাসিড, এখানে কার্বন সংখ্যা কয়টা? 2টা। আর এটার নাম কি? ইথানোয়িক অ্যাসিড, কার্বন সংখ্যা কয়টা? 3টা। এটা একটা ডিফারেন্ট নাম আছে, এটা যেহেতু একটা বড় কম্পাউন্ড, এখানে অ্যালকোহল আছে, কার্বক্সিলিক অ্যাসিড আছে, তো আমরা বুঝতেই পারছি তাহলে ফর্মিক অ্যাসিড হওয়ার চান্স ডি নাম্বারটার নাই। এখন এখানে কথা হচ্ছে ফর্মিক অ্যাসিডের মধ্যে যে কোনো কার্বক্সিলিক অ্যাসিডের জেনারেল ফর্মুলা CnH2n+1 বন্ড COOH, ঠিক এরকমটা থাকে। এখন এই অবস্থার মধ্যে এই n এর মানটা এখানে কত ব্যবহার করা হয়েছে কেউ বলতে পারবা?
ফর্মিক অ্যাসিড হতে হলে n এর মান সেখানে 0 ব্যবহার করা হয়েছে। n এর মান যখন 0 হলে তখন আমি দেখতে পারবো C0H2 প্লাস 1 বন্ড C ডাবল H। তার মানে এখানে কার্বন তো নাই, হাইড্রোজেন একটা, C ডাবল H। সো এই হলো ফর্মিক অ্যাসিড। এর একই রকম ভাবে ফর্মালডিহাইডটাও কিন্তু হয়, H বন্ড CHO, ফর্মালডিহাইড, যেটাকে আমরা বলি মিথানল, আর এটা মিথানোয়িক অ্যাসিড। ওকে, এগুলো তোমাদের একটু আইডিয়া রাখতে হবে। এরপরে এই যেমন কিছু কিছু অবজেক্টিভ আছে, যেমন পেট্রোলিয়ামের কত পার্সেন্ট রেজাল্ট থাকে, এগুলো তো হয়তো বই থেকে রিডিংটা পড়লে তোমার পারবে, এগুলো ডিফিকাল্ট অবজেক্টিভ না। একটা যোগ্য পাচ্ছি, এই যোগটার নাম কি জিজ্ঞেস করা হয়েছে। এই একটা যৌগ, এই যৌগটার নাম কি? অপশন 1 নম্বরে আছে সাইক্লোবিউটিন। এটা সাইক্লোবিউটিন হতো যদি সেখানে একটা পাশে মাত্র ডাবল বন্ড থাকতো, এখানে দুইটা পাশে ডাবল বন্ড আছে, এই জন্য এটা সাইক্লোবিউটিন নয়। এরপরে দেখতে পাচ্ছি 2 নম্বর অপশন দেওয়া আছে 1,2 সাইক্লোবিউটাডাইন। ডাইইন কখন বলা হয়? যখন দুইটা ডাবল বন্ড থাকে কোনো একটা যৌগের ভিতরে, আর তিনটা ডাবল বন্ড থাকা সেটাকে বলা হয় ট্রাইইন। সো এটা ডাইন হতে পারে, এটা একটা ডাইনস কম্পাউন্ড হতে পারে, যেটা এখানে ডাবল বন্ড, দুইটা পজিশনে ডাবল বন্ড আছে, কিন্তু 1,2 পজিশনে আছে কিনা আমরা একটু দেখবো। নাম্বারিং করি, এটা নাম্বারিং যেকোনো এক পাশ থেকে আমরা করতেই পারি, 1 2 3 4। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের ডাবল বন্ডটা কোথায় কোথায় আছে, 1 নম্বরে এবং 3 নম্বরে। তাহলে মূল যৌগটার নাম কি হবে? 1,3 বিউটাডাইন। এই 1,3 বিউটাডাইনটা আমাদের একটা অপশনে ছিল, আর একটা অপশন ছিল আমাদের 3,4 সাইক্লোবিউটাইন, সেটাও হবে না, বরং এটা কারেক্ট আনসার হবে 1,3 বিউটাডাইন। ওকে, এইটা তোমরা তো একটু জেনে রাখবা। এই যে ন্যাপথলিনের কার্বন সংখ্যা কত? 10, এটা তোমরা জানোই। ন্যাপথলিনের একটি অণুতে হাইড্রোজেন পরমাণু কয়টা থাকে তাও তোমরা জানো, 8টা। ওই একটাই, তুমি জাস্ট C10H8 ওইটাকে মনে রাখতে পারলেই তুমি দেখো একের সাথে অনেকগুলো বিষয় তুমি জানতে পারছো। একটা অবজেক্টিভের সাথে তার আনুষঙ্গিক বিষয়ে যত কিছু পাবো সবগুলোই তোমাকে একটু জানতে হবে। একটা রিঅ্যাকশন তো মনে হয় তোমরা জানোই, ক্যালসিয়াম কার্বাইড এর সাথে ওয়াটার যখন অ্যাড করবা তখন সেখান থেকে X প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লেখা আছে। বলো দেখি X লোগোটা কি হবে? ক্যালসিয়াম কার্বাইড কার বলতে পারবা? কলমের কালির মধ্যে ক্যালসিয়াম কার্বাইড বিদ্যমান থাকে, এর যখন বিক্রিয়া করা হয় তখন সেখান থেকে উৎপন্ন করে অ্যাসিটিলিন, অর্থাৎ 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন। এগুলো কমন রিঅ্যাকশন, এগুলো জেনে রাখবে। এগুলো অর্গানিক কেমিস্ট্রি অবজেক্টিভের মধ্যে তোমার বেশিরভাগ হলো এই রিঅ্যাকশনগুলো দিয়ে অবজেক্টিভগুলো আসে, যে এইটা থেকে ওইটা, ওইটা থেকে ওইটা, যোগটা কি, যোগের প্রভাবকটা কোনটা, তাপমাত্রা কোনটা, আর কিছু বেসিকের অবজেক্টিভ আসে। এই অবজেক্টিভগুলো বারবার পড়ানো হচ্ছে। কিছু এই রিঅ্যাকশনগুলো সম্পর্কে মাথায় রাখতে পারলে সেগুলো পারা যাবে। বেনজোইক অ্যাসিডের পরমাণু সংখ্যা কত? একটু দেখা যাক বেনজোইক অ্যাসিড আগে কে সেটা আমাকে জানান। বেনজোইক অ্যাসিড একটা কার্বক্সিলিক অ্যাসিড, তবে সেটা আসলে একটা অ্যারোমেটিক, অ্যালিফেটিক নয়। এইটা অ্যাকচুয়ালি বেনজোইক অ্যাসিডের সংকেত। ওকে, এখন যদি এটাকে আমি যদি একটু করি, ভেঙে দেখাই, বেনজিনের মধ্যে কি থাকে? C6H6 থাকে, কিন্তু বেনজিনের সাথে অপর একটা এক্সট্রা ভাবে যদি কোনো ফাংশনালমূলক যুক্ত হয় তাহলে সে কাকে অপসারণ করার ফলে যুক্ত হয়? হাইড্রোজেনকে অপসারণ করার ফলে যুক্ত হয়। তার মানে এখানে হাইড্রোজেন কয়টা? 5টা বন্ড C ডাবল H। এইটা কিন্তু অ্যাকচুয়াল এই বেনজোইক অ্যাসিডের সংকেত। এখন আমরা দেখব এখানে টোটাল কয়টা আছে পরমাণু, তাই না? এখানে 6টা, 5টা, 11টা, 12, 13, 14, 15টা আছে। কয়টা আনসার হবে তাহলে? 15টা। সবগুলো গুনে দিলাম।
এভাবে তোমাকে বুঝতে হবে। যদি সংকেত না জানতে পারলে কোনো একটা যৌগের পরমাণু সংখ্যা তুমি কিন্তু বুঝতে পারবে না। যে অ্যাসিটোনের সংকেত কি? অ্যাসিটোন এটা কিটোন CH3CO বন্ড CH3, এটা অ্যাসিটোনের সংকেত। আরেকটা কোশ্চেন, যে ডাইমার বলতে কি বোঝায়? আমরা যেরকম শুনছি পলিমার, মনোমার, ডাইমার বা ট্রাইমার বলতে কি বোঝায়? সোজা কথা বলতে গেলে দুইটা মনোমার যখন যুক্ত হয় তখন সেটাকে বলা হয় ডাইমার, তিনটা মনোমার যুক্ত হলে সেটাকে বলা হবে ট্রাইমার, আর বহু বা অসংখ্য সংখ্যক মনোমার যখন যুক্ত হবে তখন সেটাকে আমরা বলবো পলিমার। সবগুলা মারের বংশ। তোমরা এই বিভিন্ন পলিমারের ব্যবহারগুলো কিন্তু একটু পড়ে রাখবা, এগুলো কিন্তু অবজেক্টিভে কিন্তু অনেক আসে, বিভিন্ন পলিমার দিয়ে বলে এর ব্যবহার কোনটা, ওইটা ব্যবহার কোনটা। ওকে, অ্যালকিন বা অ্যালকেন বা অ্যালকাইন এর দহনের ফলে কি উৎপন্ন হয়? তোমরা জানোই কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। ইথেনকে প্যারাফিন বলা হয় কারণ ইথেন অ্যালকেন, আসক্তিহীন, সিঙ্গেল বন্ড, বিভিন্ন বৈশিষ্ট্য ব্যাখ্যা দিয়ে দিবা। বেনজিনকে অ্যারোমেটিক যৌগ বলা হয় কেন? বেনজিনের অ্যারোমেটিক ধর্ম সমস্ত ব্যাখ্যা দিবা। পলিমারকরণ বিক্রিয়া কাকে বলতে কি বোঝায়? ব্যাখ্যাটা দিয়ে পলিমারকরণ একটা বিক্রিয়া করে দেবা। ক্লোরিনেশন সম্পর্কে আমরা প্রথমেই আলোচনা করছি আজকে। রেকটিফাইড স্পিড কাকে বলে? একটি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। রেকটিফাইড স্পিড, ইথানলের 96% জল দ্রবণকে রেকটিফাইড স্পিড বলা হয়, তবে এই মানটা অ্যাকচুয়ালি 95.6% জল দ্রবণকে বলা হয় রেকটিফাইড স্পিড। মানগুলো কিছুটা ভ্যারি করে। সিরকা কি? সিরকা হলো ভিনেগার, যেটাকে বলা হয় 4 থেকে 10% জলীয় দ্রবণকে বলা হয়, তবে এটা কোথাও কোথাও 6 থেকে 10% লেখা থাকে। তোমাদের বইয়ে যেটা লেখা আছে তোমরা সেটাই পরীক্ষা মধ্যে লিখো, সমস্যা নেই। এই যে একটা কথা কোশ্চেন করছে, প্লাস্টিক বলতে কি বোঝায়? এটা আমরা কিন্তু সবাই জানি প্লাস্টিক কি, কিন্তু প্লাস্টিক বলতে কি বোঝায় অনেক সময় এটা বলতে একটু সমস্যা হয়ে যায়। প্লাস্টিক শব্দটা হলো মেনলি আসছে প্লাস্টিকস শব্দ থেকে, আর এটা অর্থ হলো গলানো সম্ভব। রাসায়নিক পদার্থ বিশেষত্ব তোমার দ্বিবন্ধন বিশিষ্ট যে যৌগগুলো আছে, যেমন তোমার অ্যালকিন, অ্যালডিহাইড, অ্যালকোহল, অ্যামিন, অ্যামিন তোমাদের পড়ানো হয়েছে, আর তারপর অর্গানিক অ্যাসিড, এগুলা পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে প্লাস্টিক প্রস্তুত করা হয়। আর এর সাহায্যে বিভিন্ন রকমের যে বল পেন, তারপরে চেয়ার টেবিল, হাবিজাবি, এগুলো একটি ব্যবহার লিখে দিতে হয়ে যাবে। আরেকটা কোশ্চেন, একটা সিম্পল একটা বিষয়, যে সংযোজন ও ঘনীভবন পলিমার এর দুইটি পার্থক্য ধর তোমার কাছে জিজ্ঞাসা করা হয়েছে, তুমি কি আনসারটা কি দিবা? সংযোজন এবং ঘনীভবন পলিমার। সংযোজন পলিমারে একই ধরনের মনোমারের অসংখ্য অণু পরস্পরের সাথে যুক্ত হয়, কিন্তু ঘনীভবন পলিমারে ভিন্ন দুই ধরনের।
অণু পরস্পরের সাথে যুক্ত হয়, এই বিষয়গুলো খেয়াল রাখবা। সংযোজন পলিমার বিক্রিয়ায় কোনো ধরনের ক্ষুদ্র অণু, যেমন বিভিন্ন পরিবর্তন বিক্রিয়া আমরা দেখবো যে পানি অপসারণ হয়, কোথাও কোথাও হাইড্রোক্লোরিক অ্যাসিড অপসারণ হয়, কিন্তু এটা কখনো আসলে সংযোজন পলিমারে হয় না, কিন্তু ঘনীভবন পলিমারের মধ্যে বিভিন্ন ক্ষুদ্র অণু অপসারিত হয়। ওকে, বিভিন্ন সংকেত এগুলো আশা করি তোমরা লিখতেই পারবা। ডেরলিন কি? ডেরলিন হলো তোমার যে ফর্মালডিহাইড H1CH2 কে অতি নিম্ন চাপে উত্তপ্ত করে যে পলিমার উৎপন্ন হয় তাকে ডেরলিন বলা হয়। এগুলো আশা করি তোমরা জানো। বিভিন্ন সংকেত তোমাদের কাছে যেতে পারে, এটা কার সংকেত, ওইটা কার সংকেত, এটা তুমি একটা ভালো করে জানো, তাহলে হয়ে যাবে। তো অর্গানিক কেমিস্ট্রি সম্পর্কে তোমাদের আমি অনেক বেশি আইডিয়া দিছি, এই জন্য আমি অর্গানিক কেমিস্ট্রি সম্পর্কে অবজেক্টিভ টুকটাক কিছু আলোচনা করলাম। আরও অবজেক্টিভ ভালো করে তুমি পারবা যদি তুমি একটু প্র্যাকটিসটা বেশি করো। তোমাদের টেস্ট পেপার থেকে তোমাদের কিছু প্র্যাকটিস করতে হবে, কয়েকটা ইম্পর্টেন্ট কিছু মডেল তোমাদের আমি প্র্যাকটিস করাবো বিভিন্ন ক্যাডেট কলেজগুলো, তাহলে তোমাদের অবজেক্টিভ স্কিলটা আরেকটু ভালো ডেভেলপ হবে। এভাবে এক এক করে প্রত্যেকটা অধ্যায়ের অবজেক্টিভগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো। আর অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার ছিল, কিন্তু অর্গানিক কেমিস্ট্রি পার্টটা সম্পর্কে কিন্তু আমরা অনেক কিছু অলরেডি জানাইছি, অনেক কিছু তোমাদের জানানো হয়েছে। সো সেই অনুসারে তোমাদের এখন অবজেক্টিভ আমি খুবই কম কিছু ধারণা দিলাম, জাস্ট তোমাদের একটু মনে করে দেওয়ার জন্য। তো বাকি সবগুলো ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করি সব কিছু হয়ে যাবে। তারপরে কারো কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই জানাবে। ওকে, সো আজকে এই পর্যন্তই, বাই।